নমস্কার, আমি অনুভব। আমি মোনালি। বাংলা সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে ভরাদিন ভারতের কাহিনী স্বাধীনতা। আজ আপনারা শুনবেন স্বাধীনতার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গত পর্বে কি হয়েছে সেটা মনে করিয়ে দেওয়া যাক। এখনকার যুগের এক ছেলে খুঁজে পায় ঐতিহাসিক যুগের এক ডায়েরি। সেখানে লিপিবদ্ধ করা আছে সিপাহী বিদ্রোহের সময়কার ভুবনেশ্বরের এক জমিদার বাড়িতে আশ্রয় পাওয়া এক অখ্যাত সংগ্রামী স্বাধীনতার লড়াইয়ের নজির। ভুবনেশ্বরের জমিদারের নায়েবের ছেলে সূর্য আসলে একজন বিপ্লবী। সে বিপ্লবী এক সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সংগঠনের ছেলেমেয়েদের কাছে সূর্য বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তায় তার কাল হয়ে দাঁড়ায়। সংগঠনের এক সদস্য ইন্দ্রনাথ তার শত্রু হয়ে ওঠে। এরই মধ্যে রানী লক্ষ্মীবাঈ তলব দেয় সূর্য এবং সংগঠনের মাথা রাধাকে। ইন্দ্রনাথ আরও ক্ষেপে ওঠে। অন্যদিকে ঘরশত্রু বিভীষণের মতো সূর্যের জীবনে কাঁটা হয়ে উঠেছিল জমিদারের ছোট মেয়ে কাদম্বিনী। তার প্রধান কারণ সূর্যের সঙ্গে জমিদারের বড় মেয়ে সরস্বতীর সম্পর্ক। কাদম্বিনী চায় সরস্বতীকে সূর্যের জীবন থেকে সরিয়ে দিতে। ইতিমধ্যে সূর্য আর রাধা ঝাঁসি রওনা দেয় লক্ষ্মীবাঈয়ের ডাকে। কিন্তু বিপদ সূর্যের পিছু ছাড়ে না। উড়িষ্যার পুলিশ ইন্সপেক্টর গ্রেগরি সূর্যকে ধাওয়া করে ঝাঁসি পৌঁছে যায়। সূর্য আর রাধার মনে সন্দেহ জাগে। ভুবনেশ্বরে তো কারুর জানার কথা নয় যে ওরা ঝাঁসি এসেছে। তাহলে কে খবর দিল, ইন্দ্রনাথ না কাদম্বিনী? ইতিমধ্যে কাদম্বিনী আর ইন্দ্রনাথের ঘনিষ্ঠতা বাড়ে, যা সূর্যর দিদি কৃষ্ণার চোখে পড়ে। কাজ মিটিয়ে ভুবনেশ্বরে ফেরে সূর্য এবং রাধা, আর ফিরেই শোনে সিপাহী বিদ্রোহের দামামা বেজে গেছে। তার পাশে সূর্য শুরু করে তদন্ত। সঙ্গে নেয় সংগঠনের 2 সদস্য ও সদস্যা, বলরাম ও কঙ্কাবতীকে। তদন্তের সময় কঙ্কাবতীর হাতে আহত হয় গ্রেগরি। কিন্তু তারপর কি হয়? কঙ্কাবতীর হাতে আহত হয়ে পরদিন জমিদার বাড়িতে এসে হইচই বাঁধিয়ে দেয় গ্রেগরি। গ্রেগরি চলে যেতে সূর্য আর জমিদারের সঙ্গে বাঁধে তর্ক। সেই ঝামেলা সূত্রে সূর্যকে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। সেই সঙ্গে বাড়ি ছাড়ে সূর্যর দিদি কৃষ্ণা, জামাইবাবু শঙ্কর চৌধুরী আর সরস্বতী। তারপর কি হয় ওদের সঙ্গে? সূর্য কি জানতে পারে গ্রেগরির অফিস থেকে? সেটা জানতে হলে আজকে শুনতে হবে স্বাধীনতার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে সুদীপ ব্যানার্জি, সায়ন্তী দে। গল্পের সূত্রধর আমি মোনালি। আমি অনুভব। ছজন মিলে একটা দোতলা বাড়িতে এসেছি। আমার স্বামী বাড়িটা খুঁজে বার করেছেন। আমাদের এতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার স্বামী আর সরস্বতীর জন্যেই চিন্তা হচ্ছে বেশি। ভাই বলেছে বেশি কিছু হলে নাকি ওই বাড়িতেই থাকবে না। সরস্বতী বলল, একবার থেকেও শিক্ষা হয়নি? এ বাড়ি ছাড়লে তো ইংরেজ পুলিশের হাতে মরতে হবে। এই দুনিয়াতে সরস্বতী একমাত্র ব্যক্তি যাকে ভাই ভয় পায় আর যার কথা ভাই শোনে। ওদের দুজনের জুটিটা আমার বেশ লাগে। ঝগড়া, হাসি, মজা, খুনসুটির মধ্যে বেশ আছে ওরা দুজন। সে কাদম্বিনী যতই চেষ্টা করুক এদের মধ্যে ভাঙন ধরাতে পারবে না। এর মধ্যে ভয়ও কাটে না। মনের চিন্তা কি সবসময় ঠিক হয়? জানি না, আমি সত্যিই জানি না। দোতলায় 3টে ঘর, একটা আমরা থাকবো আর অন্য দুটোয় ভাই আর সরস্বতী।
নিচে চানের ঘর, হেসেল আর বসার ঘর। আমি ঘর গুছিয়ে বাইরে আসতেই শুনি ভাই আর সরস্বতী কথা বলছে। ভাই চাপা গলায় বলল, এই ঘরে সবার আগে লক্ষ্মীর পায়ের ধুলো পড়ল, বাড়িতে সব সময় সুখ শান্তি বজায় থাকবে। কিছুক্ষণ চুপ থাকার পর আবার গলা এলো। এবার কথা বলল সরস্বতী। সুখ শান্তি তো তখন আসবে যখন তোমার সঙ্গে আমি ঘর বাঁধবো। এবার আবার ভাইয়ের গলা। ঘর বাঁধার স্বপ্ন যে চেপে ধরেছে তোমায়, এটা তোমার অনেক দিনের স্বপ্ন। ঘর বাঁধার স্বপ্ন তো সব মেয়েরই থাকে, কিন্তু সেটা পূরণ করার দায়িত্ব। সরস্বতী, আমি এটা নিয়ে এখনো কিছু ভাবিনি। দেশ স্বাধীন না করে এটা নিয়ে ভাবা মুশকিল। ভেবো না, আমি জোর করব না, শুধু অপেক্ষা করব। নিজের শেষ নিঃশ্বাস অবধি তোমার অপেক্ষার মূল্য দেব। আমার সঙ্গে থেকো। শেষ দিন অবধি আছি। যদি এদের সম্পর্ক বিয়ে অবধি গড়ায়, আমি হয়তো বেশি খুশি হব। ভাই আর সরস্বতী একে অন্যের জন্য তৈরি, এই বিশ্বাস আমার জন্মেছে শেষ কয়েকদিনে। বাদ সাজছিলই কাদম্বিনী, কিন্তু এখন তো কোনো অসুবিধা নেই। যাই, আজ আবার সংগঠনের ছেলেমেয়েরা আসবে, তৈরি থাকতে হবে। সংগঠনের ছেলেমেয়েদের আলোচনা বসেছিল। ভাইয়ের অনুরোধে আমি ওদের আলোচনা সভায় ছিলাম। সবাই নিস্তব্ধতা পালন করল। তারপর ভাই সেই নীরবতা ভেঙে কথা শুরু করল। আশা করি আমাদের ঝাঁসি যাত্রার গল্প সবাই শুনছো। বাকিরা ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই ভাই বকে উঠল। তবে আমি একটাই প্রশ্ন করতে চাই, ঝাঁসিতে পুলিশকে পাঠিয়েছিল? কারণ ইন্সপেক্টর গ্রেগরির তো জানার কথাই না যে আমরা ঝাঁসি গেছি। কেউ কোনো উত্তর দিল না। ভাইয়ের সঙ্গে প্রথমে রাধা, পরে বলরামের চোখাচোখি হলো। কঙ্কাবতী আমাকে দেখার পর ইন্দ্রনাথকে দেখল। ভাই আবার বলল, মিথ্যে বলে বা সত্যি গোপন করে কোনো লাভ নেই, কারণ এই চিঠি থেকে আমি জেনে গিয়েছি যে কে আমাদের ঝাঁসির যাত্রার খবর গ্রেগরিকে দিয়েছে। ভাই একটা চিঠি বার করলো জামার পকেট থেকে। ইন্দ্রনাথ বলে উঠল, তা তুই বল না চিঠিটা কে লিখেছে? কথাটাই ছোট্ট ঘরে খুব অস্বাভাবিক লাগলো। ইন্দ্রনাথের গলাটাও কি ঠিক ছিল? বোধ হয় না। ভাই বলল, সই বলবো, কিন্তু সেটা তোমার জন্য খুব ভালো হবে কি? ইন্দ্রনাথ স্ত্রীর দৃষ্টে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ভাই তখনও হাসছে মিটি মিটি। ইন্দ্রনাথকে দেখে বোঝার উপায় নেই কিছু। ভাই আবার বলল, তুমিই তো গ্রেগরিকে চিঠি লিখেছো ইন্দ্রনাথ। আমাদের ঝাঁসি যাওয়ার সমস্ত খবর তুমিই দিয়েছো গ্রেগরিকে। তোমার হাতে লেখা চিঠি আমি গ্রেগরির অফিসে পেয়েছি। এই দেখো আমার হাতে সেই চিঠি। সবাই তাকিয়ে আছে ইন্দ্রনাথের দিকে। ইন্দ্রনাথ স্বাভাবিক থাকতে চাইলেও থাকতে পারছে না। ভাই কঠিন গলায় বলে উঠল, এটা 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 তুমি কেন করলে ইন্দ্রনাথ? দেশের লোক হয়ে দেশকে পরাধীনতার দিকে কেন ঠেলে দিচ্ছ? তোমার লাভ কি এতে? আমাদের দেশ আমাদের হাত থেকে বেরিয়ে গিয়ে বিদেশিদের হাতে চলে যাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? প্রতিবাদ এবার ইন্দ্রনাথের দিক থেকে এলো। সে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, কি ভুল করেছি আমি? হ্যাঁ, কি ভুল করেছি? শুধু তো চাষ করে ফসল ফলায় আর এদিক সেদিক পড়ে থাকে। ফসল ফলানোটা আমাদের কাছে গর্বের ইন্দ্রনাথ, সেটা কি তুমি বোঝো? আমি বুঝি না, আমি বুঝতেও চাই না। আমাদের দেশের উন্নতি কি হতো যদি না ইংরেজরা আসতো? উন্নতি? কোন জিনিসটাকে উন্নতি বলছো তুমি? ভারতীয়দের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের উপর অত্যাচার করাটাকে তুমি উন্নতি বলছো? এই ঝগড়া থামার নয়। শেষমেশ রাধাই উদ্যোগ নিল ঝগড়া থামানোর। তোরা থাম তো এবার। এই সময় নিজেদের মধ্যে কলহ হওয়া মানে ইংরেজ শাসকদের সুবিধা করে দেওয়া। এই কথার পর ঝামেলা থামলো বটে, কিন্তু মিটল না। ইন্দ্রনাথ যেটা করেছে সেটার প্রতিশোধ ভাই নেবেই,
সেটা আমি জানি। রাধা বলল, এই মুহূর্তে তুমি দুটো কাজ করতে পারো ইন্দ্রনাথ। এক, দল ছেড়ে চলে যাওয়া, নয়তো দলে থেকে ইংরেজদের বিরুদ্ধাচরণ করা। দলে থেকে দলের ক্ষতি করা কাম্য নয়। ইন্দ্রনাথ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। মনের মধ্যে কি চলছে তা বোঝা যাচ্ছে না। ভাই ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়ালো, চোখ ইন্দ্রনাথের দিকে। ইন্দ্রনাথ একবার ভাইকে দেখল, তারপরে দেখলো রাধাকে। এটাই তোমার শেষ কথা বৌঠান? নিষ্ঠুর গলায় প্রশ্ন করল ইন্দ্রনাথ। যদি এটাই তোমার শেষ কথা হয়ে থাকে তবে তুমি খুব বড় ভুল সিদ্ধান্ত নিলে। একটা ছোট্ট ভুলের জন্য এভাবে দলটাকে বিপদের মুখে ঠেলে দেবে? ভেবে দেখো, এটাও কিন্তু স্বাধীনতার লড়াই। প্রতিবাদটা ভাইয়ের থেকেই প্রথম এলো। ভুলটা তুমি করেছো ইন্দ্রনাথ, সেটা ভেবে দেখো একবার। আমরা চাইলেই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু ছুঁচো মেরে গরুদান আমাদের স্বভাব নয়। ইন্দ্রনাথ ভাইয়ের সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। সেই চাহনি ভয় ধরালো। এই শত্রুতা ইংরেজদের থেকেও সাংঘাতিক, যেটা দুজন মানুষের সম্পর্ক শেষ করে দিচ্ছে। লোভ জিনিসটা মানুষের স্বভাব নষ্ট করে, মাঝে মাঝে কাছের মানুষকেও শত্রু বানিয়ে দেয়। সরস্বতী আর কাদম্বিনী শত্রু, ইন্দ্রনাথ আর ভাই শত্রু। ও শত্রুতা মেটার নয়, কারণ যারা শত্রুতা করছে তারা শত্রুতা মেটাতে চায় না। যদি ওরা মেটাতে চাইতো তবে হয়তো অনেক কিছুই হতে পারত। এই সময় সেই পরিস্থিতি নেই। সত্যি আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি। ইতিমধ্যে ইন্দ্রনাথ ঘর থেকে বেরিয়ে গেছেন। সবাই সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এই নীরবতা ভেঙে কঙ্কাবতী বলল, এটা কি ভালো হলো? সূর্যদা আর ইন্দ্রদার ঝামেলা কিন্তু দলের ওপর প্রভাব ফেলতে পারে। রাধা কিছুক্ষণ চিন্তা করল। সত্যিই তো তাই, কিন্তু ঝামেলা তো ইন্দ্রনাথই শুরু করেছিল, ভাই তো করেনি। কিন্তু সেটা কি ইন্দ্রনাথদা বুঝবে? কঙ্কাবতীর কথা ফেলে দেবার মতো না। কি উপায় এখন? ইন্দ্রনাথকে আটকানোর উপায় কি? উপায় বলরাম বলল, আমি বরং ইন্দ্রনাথের পেছনে লেগে পড়ি, কি বলো সূর্য? ওর খবর না হয় বরং আমিই তোমায় দিয়ে দেবো। ভাইয়ের সঙ্গে রাধার একবার চোখাচোখি হলো। রাধা কিছু একটা ইশারা করল। ভাই চিন্তা করে বলল, বলরাম যেটা বলছে সেটা করাই যায়। তুমি কি খবর এনে দিতে পারবে? ভরসা করে দেখতে পারো। হাসি মুখে বলরাম বলল। ভাই চেয়ারে বসলো চুপ করে। আমরা সবাই তাকিয়ে আছি ভাইয়ের দিকে, কিন্তু ভাইয়ের চোখ টেবিলের দিকে। নীরবতা গাঢ় হলো আরো। সেই নীরবতা ভেঙে বলল, তুমি ইন্দ্রনাথের খবর জোগাড় করো। একটু বিপদ আছে, কিন্তু কাজটা করতেই হবে। বিপদের ভয় যে আমার নেই তা তো তুমি জানো সূর্য। আজকের খবর আমি বলতে পারবো না, কিন্তু কালকে থেকে সব খবর তুমি পেয়ে যাবে। ভাই অবশ্যই কঙ্কাবতীকে জমিদার বাড়ির ওপর নজর রাখতে বলে দিয়েছে, আর রাধাকে বলেছিল রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে। কিছুদিনের মধ্যে চিন্তা বেড়ে গেল। রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর গোটা দেশ জুড়ে শুরু হলো এক নতুন বিদ্রোহ। ইংরেজ সরকার সেনাদের ওপর নতুন নিয়ম জারি করেছেন। যে বোমা দিয়ে ওরা যুদ্ধ করবে সেই বোমা নাকি গরু আর শুয়োরের চামড়া দিয়ে তৈরি হবে। এটাই ছিল ওদের সর্বনতুন নিয়ম। প্রথমে কলকাতার ব্যারাকপুর, সেখান থেকে মেরাট অব্দি বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। সমস্ত সিপাহীরা বিদ্রোহ করেছে। খবরটা দিলে আমার স্বামী। ভাই বিস্ময় কণ্ঠে বলে উঠল, সিপাহী বিদ্রোহ? আমার স্বামী হাসি মুখে খাটে বসে বললেন,
জানি না এই বিদ্রোহকে ইতিহাসে কোনো স্থান দেবে নাকি, তবে যদি স্থান পায়ও এটা সিপাহী বিদ্রোহ হিসাবে স্থান পাবে। ভাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, জামাইবাবু, এই বিদ্রোহতে কে জিতবে বা হারবে তা আমি জানি না, কিন্তু এই বিদ্রোহ হওয়াটার দরকার ছিল। স্বাধীনতার দিকে এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছি আমরা। ইংরেজরাও বুঝবে ভারতবাসী শুধু মার খায় না, বরং মারতেও জানে। দুজনের মধ্যে আমি ঢুকছি না, কারণ আমি কিছুই বুঝবো না। ভাই আমার স্বামীর সামনে এসে দাঁড়িয়ে চিন্তা মাখানো মুখে বলল, আপনি আপনি আমার শেষ ভরসা জামাইবাবু। যদি ইংরেজদের প্রহার করতেই হয় তবে আপনার সাহায্য একান্তভাবে কাম্য। কি করতে হবে বলো? কঙ্কাবতীকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাই না। তবে কি সরস্বতী? সেটা কিন্তু বেশি ঝুঁকি হয়ে যাবে। না না, সরস্বতী না, যদি অন্য কেউ। ঠিক আছে, রায় কিশোরীকে একবার বলে দেখি। রায় কিশোরী? সেটা কে? আমি প্রশ্ন করলাম। তার পরিচয় আমি বলবো না, কিন্তু যদি আমার শ্যালক মশাই রাজি থাকেন ওকে আনতে পারি আমি। ভাই রায় কিশোরীকে চিনলেও চিনতে পারে, সেক্ষেত্রে দেখা করে কথা না বললে কিছুই বলা যাবে না। কিন্তু এক্ষেত্রে রায় কিশোরী ছাড়া যে কোনো উপায়ও নেই সেটা ভাই বুঝেছিল। তাই রায় কিশোরীকে নিয়ে ভাই আপত্তি করল না, আর আমার স্বামী রায় কিশোরীকে আনতে রাজি হলো। ইন্দ্রনাথ ঘরে ঢুকল। কাদম্বিনী বসার ঘরেই ছিল। ইন্দ্রনাথকে দেখে হনন করে এগিয়ে এলো। ওর মুখে ইন্দ্রনাথ আগেই উত্তেজনা দেখেছিল, কিন্তু তার কারণ জিজ্ঞেস করল না। কাদম্বিনী নিজেই বলল সেই কারণ। তোমার তো দেখাই নেই, সূর্যও বাড়ি ছাড়লো আর তুমিও আসা বন্ধ করলে। ইন্দ্রনাথ বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে চেয়ে থাকলো কাদম্বিনীর দিকে, তারপর জিজ্ঞেস করলো, কেন? হঠাৎ আমার খোঁজ কেন? তিনি অবাক হলো কথাটা শুনে। সে বলল, সে কি? আমাদের কি কথা হয়েছিল সেটা কি ভুলে গিয়েছ ইন্দ্রনাথ? কাদম্বিনীর কথা শুনে ইন্দ্রনাথ হালকা হাসল। কোনো উত্তর না পেয়ে কাদম্বিনী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হাসছো যে? উত্তরে ইন্দ্রনাথ বলল, নিজের বোনকে হিংসা করে লাভ কি বিনি? সূর্য আজ আছে, কাল নেই, কিন্তু সরস্বতী তোমার নিজের বোন। আর যে ছেলেটা তোমার বাবাকে অপমান করলো তার জন্য নিজের বোনকে মেরে দেবে? ইন্দ্রনাথের মুখে কাদম্বিনীর নিষ্ঠুরতা লক্ষ্য করছিল। সে নিষ্ঠুরতার মানে কাদম্বিনী জানত। যে তোমার শত্রু, যার উপর তোমার এত রাগ, তাকে বাঁচানোর জন্য এত তাগিদ কেন ইন্দ্রনাথ? বলল কাদম্বিনী। সূর্য কতটুকু শান্তি দিয়েছে তোমায়, বরং সুখের থেকে অবহেলাই তো পেয়েছ বেশি। যদি সূর্য থাকে তোমাকে দলের দায়িত্ব দেওয়া হবে বলে তো আমার মনে হয় না। কাদম্বিনীর গলায় আজ নিষ্ঠুরতার ভাব যেন আগের থেকে ধারালো। এই ঝাঁজ ইন্দ্রনাথের মনে গভীর রেখা কাটল। কাদম্বিনীর কথার উত্তরে হালকা হেসে বলল, ভুল করছো কাদম্বিনী, সূর্যকে আমি বাঁচাবো না। যারা স্বতসীভাবে ভাবাপন্ন তারা আমার চোখে বিষ বৃক্ষের সমান। আমার চিন্তা শুধু তোমার জন্য। কাদম্বিনীও হাসলো ইন্দ্রনাথের কথা শুনে। ইন্দ্রনাথ দুপা এগিয়ে এসে কাদম্বিনীর কোমর ধরে ওকে কাছে টেনে নিল। তারপর নিজের ঠোঁট কাদম্বিনীর ডান গালের উপর আলতো করে রাখল। কি হচ্ছে ইন্দ্রনাথ? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এই প্রতিবাদ বিফলে গেল। ইন্দ্রনাথ ছাড়ল না। ইন্দ্রনাথ আরো নিষ্ঠুর হয়ে উঠল। তুমি সূর্যকে পাওয়ার জন্য পাগল হচ্ছ বিনি, আর আমি পাগল হচ্ছি তোমাকে পাওয়ার জন্য। থামো ইন্দ্রনাথ, তুমি ভুলে যাচ্ছ আমি সূর্যকে ভালোবাসি। আর আমি তোমাকে।
সেই জন্যই তো সূর্যকে উপড়ে ফেলছি আমি। তুমি ভাবলে কি করে যে তোমার মতো নিষ্ঠুর মানুষকে আমি বিয়ে করব? তুমিও তো কম নিষ্ঠুর না কাদম্বিনী, যে নিজের বোনকে মারার পরিকল্পনা করে তাকে আর যাই হোক সহজ বলা চলে না। চলে কি? কথাটা ফেলে দেবার মতো না, সেটা কাদম্বিনীও জানে। মন বারণ করছিল ওর উত্তর দিতে, কিন্তু প্রতিবাদ করার তাগিদেই কাদম্বিনী বলল, আমি নিষ্ঠুর হতে পারি, কিন্তু তোমার মতো নই নিশ্চয়ই। ইন্দ্রনাথ এবার প্রতিবাদ করল, আর করল নিষ্ঠুরভাবে। কেউ কারোর মতো হয় না কাদম্বিনী, এক একজনের মতোও হয়। কিন্তু এক্ষেত্রে সবাই যেটা দেখবে সেটা হলো তুমি নিজের বোনকে নিষ্ঠুরভাবে খুন করেছ, আর সেটা একটা বাইরের লোকের জন্য। এই কথাটাও সত্যি, কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকার মানে? তুমি কি এখানে জ্ঞান দিতে এসেছো নাকি? কাদম্বিনীর কথা শুনে হাসলো ইন্দ্রনাথ। হাসির একটা মানে আছে। চাপা গলায় ইন্দ্রনাথ বলল, এত বাবার কি আছে? রায়কিশোরী থাকতে কারুর কি চিন্তা করতে হয়? রায়কিশোরী? সেটা আবার কে? নামটা চেনা লাগলো বটে, কিন্তু কোথায় শুনেছে তা বোঝা গেল না। রায়কিশোরীকে? বছর 3 আগে তোমার বাবার কাছে তার এক প্রজা এসেছিলেন তার মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইতে, সেটা মনে আছে কি? বাবার কাছে অনেকেই তো এসেছেন সাহায্যের জন্য, সবাইকে কি মনে রাখা সম্ভব? খুব সত্যি কথা, গৌরীশঙ্কর অনেককেই সাহায্য করেছেন। সবাইকে মনে রাখা এক প্রকার অসম্ভব ব্যাপার। ইন্দ্রনাথ হাসল কাদম্বিনীর কথা শুনে। ইন্দ্রনাথের হাসির মানে ক্রমশই কঠিন হয়ে উঠছে কাদম্বিনীর কাছে। এইরকম মস্তিষ্ক নিয়ে শত্রুপক্ষের সঙ্গে লড়বে কিভাবে কাদম্বিনী? শত্রুরা তো বলে বলে বল দেবে। কথাটা অপমানের ফলার মতো বিঁধল কাদম্বিনীর গায়ে, কিন্তু প্রতিবাদ করার ভাষা পেল না কাদম্বিনী। রায়কিশোরীর সঙ্গে তোমার মাস্তুতো দাদার বিয়ে হয়েছে, সেটাও কি ভুলে গিয়েছ কাদম্বিনী? এতক্ষণ বাদে কাদম্বিনীর মনে পড়ল সবকিছু, আর মনে পড়তেই অদ্ভুত একটা হাসি ফুটে উঠল কাদম্বিনীর মুখে। সে বলে উঠল, গৌরীশঙ্কর উপাধ্যায়ের থেকে উপকৃত হয়ে তার ছোট মেয়েকে কি ফিরিয়ে দেবে রায়কিশোরী? আমার তো মনে হয় না ফিরিয়ে দেবে, আর এই সুযোগটাই আমরা নেব ইন্দ্রনাথ। ভালো সময় যে ওদের দিকেও আছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্য রায়কিশোরীর ওপর ইন্দ্রনাথ ভরসা রাখছে না। আগে দেখা তো যাক সে রাজি হয় কিনা। রায়কিশোরীর বয়স 19, 3 বছর হলো ওর বিয়ে হয়েছে, একটি সন্তান আছে। ওদের বাড়ির সদস্য 6 জন। তাদের ব্যাপারে পরে বলা যাবে। যেদিন শঙ্কর চৌধুরীর দেখা করার কথা রায়কিশোরীর সঙ্গে, ঠিক তার আগের দিন ইন্দ্রনাথ আর কাদম্বিনী রায়কিশোরীর কাছে এলো। একসঙ্গে দুজনকে দেখে রায়কিশোরী বেশ অবাকই হলো, কিন্তু হঠাৎ করে ওর কাছে এই সময় এতদিন পর। ইন্দ্রনাথ হাসি মুখে বলল, একটা সাহায্য লাগবে যে, তাই জন্যই ছুটে এলাম। রায়কিশোরী ইন্দ্রনাথের না হোক কাদম্বিনীর চরিত্র ভালো করে জানত, আর ইন্দ্রনাথ যখন কাদম্বিনীর সঙ্গে এসেছে তখন উদ্দেশ্য খুব যে সহজ না সেটাও বুঝে গেছিল। জহুরি জহর চেনে, আর শয়তান শয়তানের যোগ্য সঙ্গী চেনে। কিন্তু হঠাৎ আমার কাছে কি দরকার? যতটা সম্ভব স্বাভাবিকভাবে বলল রায়কিশোরী। মানে কিরকম সাহায্য চান আপনি? কাদম্বিনী 3 পা এগিয়ে এলো, তারপর জবাব দিল, তুমি আমাদের ঘরের লোক, তাই না রায় বৌঠান? আমার বাবা তোমার পিসে শ্বশুর, তার সম্মান কি তোমার সম্মান না? রায়কিশোরী আরও অবাক হলো। হঠাৎ এই সম্পর্কের জেদ টেনে কি প্রমাণ করতে চাইছে কাদম্বিনী? তাছাড়া এত কিছুর মধ্যে কি মদ্যপ আঁটছে সেটাও তো জানতে হবে ওকে। রায়কিশোরী তখনও নীরব।
কাদম্বিনী বলে চলল, আমার মামাতো দাদার শ্যালক বাবার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, সেটা যে তোমায় থামাতেই হবে ভাই। আমি কি করতে পারি? সূর্যটা যেটা করছে আমি তো সেটাই কোনো ভুল দেখি না। দেশের স্বাধীনতার জন্য যদি এইটুকু না করে তবে কি করবে আর? এইটুকু বলে প্রথমে ইন্দ্রনাথ, তারপর কাদম্বিনীর দিকে ফিরে বলল, আর পিসেমশাই যেটা করেছে সেটাই কি ঠিক? তোমরা উত্তর দাও আগে। শেষ কথাটায় ইন্দ্রনাথ আর কাদম্বিনী বুঝে গেল রায়কিশোরীকে হাত করা খুব কঠিন, কিন্তু আয়ত্ত তো আনতেই হবে, না হলে ওদের লড়াই কঠিন হবে। ইন্দ্রনাথ হাসি মুখে উত্তর দিল, জমিদার বাবুকে আমিও সমর্থন করি না, কিন্তু সূর্যও কি ঠিক কাজ করছে বলো দেখি? সূর্য যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেটা রায়কিশোরী জানত ঠিকই, কিন্তু গ্রেগারিকে মার খাওয়ানোর খবর রায়কিশোরীর কাছে ছিল না। কঙ্কাপতিকে দিয়ে সূর্য গ্রেগারি সাহেবকে মার খাইয়েছে এবং শয্যাশায়ী করে দিয়েছে তাকে। ইন্দ্রনাথের স্বভাব যে কোনো জিনিসকে রং চড়িয়ে দেওয়া, এবং এক্ষেত্রে রায়কিশোরীর মন বিষিয়ে দেওয়ার জন্য রং চড়ানো বিশেষভাবে প্রয়োজন। কিন্তু দুঃসম্পর্ক হলেও সূর্যর কাজে রায়কিশোরী এবং তার স্বামী রণমল্ল দুজনেরই সায় ছিল, কিন্তু কেউই সরাসরি সায় দিতে পারত না। তার প্রধান কারণ হলো গৌরীশঙ্কর উপাধ্যায়। রায়কিশোরীর প্রশ্ন করল, আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো সেটা কি পরিষ্কার করবে? ইন্দ্রনাথ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কাদম্বিনী ওকে থামিয়ে দিল। কথা কাদম্বিনীই বলল, রায়বৌঠান, তুমি আমাদের এইটুকুই সাহায্য করো যে সূর্যর খবর আমাদের এনে দাও। কিভাবে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার, কিন্তু কিন্তু খবর আমাদের চাই। কি অদ্ভুত ব্যাপার স্যাপার! এটা বুঝতে পেরেই রায়কিশোরী মৃদু হাসল। এই ব্যাপারে রায়কিশোরী যে এক বিন্দুও সাহায্য করবে না সেটা কি ওরা জানে না? রায়কিশোরী হাসি মুখে বলল, তোমরা ভুল জায়গায় এসেছো কাদম্বিনী, খুব ভুল জায়গায় এসেছো। সাহায্য যদি করতেই হয় তবে আমি সূর্যদাকে করব, তোমাদের নয়। ইন্দ্রনাথের চোখে মুখে নিষ্ঠুরতার ছায়া, কিন্তু সেই নিষ্ঠুরতা রায়কিশোরীর ওপর কোনো প্রভাব ফেলল না। এটা কি ঠিক কাজ করলে রায়কিশোরী? সূর্যর দলে গিয়ে ঠিক কাজ করলে তো? ইন্দ্রনাথের গলায় যে সুর ছিল সেটা অন্য যে কেউ হলে ভয় পেয়ে যেত, কিন্তু রায়কিশোরী ভয় পেল না। রায়কিশোরীর স্বামী রণমল্ল একজন স্বাধীনতা সংগ্রামী, যদিও সকলের সামনে তার পরিচয় সে সরকারি চাকুরে, সে রেলে চাকরি করে। সেটাও আরও একটা সুবিধাজনক স্বাধীনতার কাজ করতে। তিনি মাঝে মাঝে বলেন, স্বাধীনতার জন্য পুরো দেশকে একজোট হতে হবে। নিজের গায়ে আঁচ না এলে তুমি প্রতিবাদ করবে না, এটা খুব ভুল ধারণা। এই কথাটা নিজের মনে বসিয়ে নিয়েছিল রায়কিশোরী। এই জন্যই কাদম্বিনী আর ইন্দ্রকে ফিরিয়ে দিল সে। হঠাৎ করে ঘরে ঢুকলো রায়কিশোরীর 10 বছরের মেয়ে লক্ষ্মী। সে সবেমাত্র তার বাবার সঙ্গে বাড়ি এলো। মা, মেলায় আমি একটা নাচ দেখে। ইন্দ্রনাথ আর কাদম্বিনীকে দেখে থেমে গেল। ইন্দ্রনাথ লক্ষ্মীর দিকে এগিয়ে গেল, তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল। খুব ধীর কণ্ঠে বলল, তুমি রায়কিশোরীর মেয়ে, তাই না? ইন্দ্রনাথের প্রশ্নটা অস্বাভাবিক নয়, কিন্তু যে সুর ওর গলায় শোনা গেল সেটা একদমই ভালো না। নিজের মেয়েকে ভালোবাসো তো রায়কিশোরী? সেই একই সুর শোনা গেল ইন্দ্রনাথের গলায়। সে বলে চলল, যদি তোমার মেয়ের ক্ষতি হয়ে যায় তোমার খুব কষ্ট হবে, তাই না রায়কিশোরী? শেষ কথাটা শুনে রায়কিশোরীর বুকটা ধুকপুক করে উঠল। এসব কি বলছে ইন্দ্রনাথ? ওর মুখে কি কিছুই আটকায় না? প্রতিবাদ অবশ্য কাদম্বিনী করেছিল। ইন্দ্রনাথ, আমরা কিন্তু সূর্য আর দিদিকে নিয়ে কথা বলতে এসেছিলাম।
এসব কি বলছো তুমি? ইন্দ্রনাথ লক্ষ্মীর গলাটা টিপে ধরে বলে উঠল, লক্ষ্মীমা, নিজের দিকে খেয়াল রেখো। যদি একটু অসাবধান হয়েছ, প্রাণটা হারাবে নিজের, বুঝেছ? কথাটা বলেই গটগট করে বেরিয়ে গেল ইন্দ্রনাথ। আর কাদম্বিনী ছুটল ওর পেছনে। রায়কেশরীও ছুটে এসে লক্ষ্মীকে জড়িয়ে ধরল ভয়ে। লক্ষ্মী আদো আদো গলায় প্রশ্ন করল, মা, ওরা কারা? আমাদের সাবধানে থাকতে কেন বলছে? রায়কেশরী ভীত কণ্ঠে বলল, ওরা কেউ না মা, ওরা কেউ না। তোমাকে সূর্য মামার কথা বলেছিলাম, মনে আছে? দেশ মায়ের জন্য যে মামা লড়ছে। লক্ষ্মী জানালো, হ্যাঁ, মনে আছে। উত্তর শুনে রায়কিশোরী আবার বলল, কাল তোমায় নিয়ে যাব সূর্য মামার বাড়ি। তুমি দেখতে চেয়েছিলে মামাকে, কাল দেখাবো তোমায়, তুমি দেখবে তো? লক্ষ্মী আপত্তি করল না, কারণ সূর্যকে দেখা দিচ্ছে ওর অনেক দিন। আটই মে, কি অদ্ভুত ঘটনা! রায়কিশোরী নিজেই আমাদের বাড়িতে এলো, সঙ্গে ওর এক মেয়ে আর ওর স্বামী। ভাই একা না, আমিও রায়কিশোরীকে চিনি। সে আমার যা হয়, আমার স্বামীর ভাই না। সরস্বতী আর কাদম্বিনীর মাস্তুতো দাদার বউ সে। আমায় দেখে রায়কিশোরী বলল, অবস্থা যে অনেকটা একই রকম। আমরা দুজনে জমিদারের বাড়ির বউ হলেও আমাদের কথা বলার অধিকার নেই। কথা বলার অধিকার থাকতো, কিন্তু তুমি তো সবই জানো। হ্যাঁ, আমি সবই জানি না। জানি কেন আমাদের বা রায়কিশোরীদের বাড়ি ছাড়তে হয়েছে। যদি জমিদারবাবু শক্ত হতেন, এরকম হবার কথা ছিল না। রায়কিশোরী আমার কথায় সায় দিতেই ওর স্বামী বলল, জমিদারবাবুর পিতৃদেব ওই রকম ব্যক্তি ছিলেন, বংশটাই ওরও মেরুদণ্ডহীনের, কি আর করা যাবে বলো? আমার স্বামী কথাটা সমর্থন করলেন। ওনার মতে জমিদারবাবুর বাবাও নাকি ইংরেজদের গোলামি করতে ভালোবাসতেন। ভাই বাড়ি ছিল না। আমি আর সরস্বতী সবাইকে খাবার দিয়ে সবে বসেছি, তখনই কথাগুলো উঠল। আমার স্বামী কাজ থেকে ফিরে এসেছিলেন অনেকক্ষণ, তাই গল্পে যোগ দিয়েছিলেন উনিও। রায়কিশোরী হাসি মুখে বলল, কিন্তু যার জন্য এত দূর ছুটে আসা, সে কোথায়? ভাইয়ের কথা বলছে, সেটা বোঝাই যাচ্ছে। উত্তরে আমি বললাম, ভাই গেছে রাধার কাছে, কি জানি একটা কাজ আছে। রাধাকে? রণমল্লার প্রশ্ন। রাধাকে চেনো না? অনন্তর বউ রাধা, মুখোপাধ্যায় পরিবার, বললেন আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। বাবা, রাধাও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত? ওর শ্বশুর অনুমতি দিলেন? আমার স্বামী হালকা হাসলেন, তারপর বললেন, দিলেন বলা ভুল, বলা যায় আদায় করে নিলেন। ওর শ্বশুর ইংরেজ সরকারের চোর, উনি কি আর অনুমতি দেন ভাই? কথাটা বলা মাত্রই ভাই আর রাধা ঘরে এলো। রণমল্ল, রায়কিশোরী আর লক্ষ্মীকে দেখে দুয়ের মুখেই হাসি ফুটল। পরিচয় পর্বের জন্য সময় নষ্ট হলো না, কারণ দুই পক্ষই দুই পক্ষকে চেনে। দুজন দুটো চেয়ার টেনে বসল। ভাই বলল, দিদি, রাধাদিকে ধরে আনলাম রাতের খাবারের জন্য, আশা করি আপত্তি করবেন না? আমি আপত্তি করলাম না। রাধাকে একদিন খাওয়াবো, এটা আমার ইচ্ছে ছিল। কাজের কথা শুরু করলো রায়কিশোরী। তোমাকে সাহায্য করতে পারলে সত্যিই খুব ভালো লাগবে সূর্য। তাছাড়া শঙ্করদা বললেন তুমি আমায় ডেকে পাঠিয়েছ। ভাই ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিয়ে সবটা খুলে বলল। একটু চিন্তার বিষয় বটে, কিন্তু কঠিন নয়, কারণ গ্রেগরি রায়কিশোরীকে দেখেনি কোনোদিন। ভাইয়ের কথার উত্তর হিসেবে রণমল্ল বলল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রথম ঘটনার পর যেভাবে উনি মেসোমশাইয়ের কাছে ছুটে গেছিলেন, এবারও যে যাবে না, এই গ্যারেন্টি কি কেউ দিয়েছে?
সত্যি কথা, বারবার তো একটা মানুষ বাঁচতে পারে না, তাই না? কিন্তু ভাইও হার মানার ছেলে নয়, সেটা আমিও জানি। ভাই চিন্তা করে বলল, কিন্তু যদি রবার রায়কিশোরীর সঙ্গে মোকাবিলা হয় আর কোনোভাবে রায়কিশোরীর পরিচয় গ্রেগরি জেনে যায়, বিপদ কিন্তু রায়কিশোরীরই হবে। সব জেনে শুনে এই কাজে ওকে পাঠানো মানে নতুন করে গৃহদাহ করা। কেউ কোনো কথা বলছে না, সবাই চিন্তিত, তা বোঝাই যাচ্ছে। একটু ভেবে ভাই আবার বলল, সেক্ষেত্রে রায়কিশোরীর সঙ্গে সগ্রজ রণমল্লদার সম্পর্ক খারাপ হয়। রণমল্ল ভাইকে থামিয়ে দিল, তারপর বলল, সম্পর্ক খারাপ হবে না এটা বলতে পারি আমি, কিন্তু যদি কথাটা মেসোমশাইয়ের কানে যায় খুব ভালো হবে কি সেটা? মানে তুমি আর রায় দুজনেই কিন্তু বিপদে পড়বে। ভাই কোনো কথা না বললেও কথাটা যে ভাইয়ের সায় আছে তা আমি বুঝেছি। ভাই কিছু বলার আগেই আমার স্বামী বললেন, সূর্য কি ভাবছে তা আমি জানি না, কিন্তু ওর জায়গায় আমি থাকলে গ্রেগরিকে আমি মেরেই ফেলতাম। কি শালা বাবু, তাই তো? ভাইয়ের মুখে হালকা হাসি দেখা দিল। ওনার দিকে ঘুরে ভাই বলল, আপনি তো আমার মনের কথা বললেন জামাইবাবু। যদিও এই কাজের জন্য আমার বলরামের সাহায্য দরকার, কারণ জামাইবাবু ও রণমল্লদা দুজনেই সরকারি চাকরিরত, যে কারণে ওদের চাকরি যাওয়ার ভয় আছে। এটা আমিও ভাবছিলাম মনে মনে, যদিও এটা আমি জানি না যে আমার স্বামী চাকরি যাওয়ার ভয় করেন না। তবু সরকারি চাকরির দাম তো কম না। রণমল্ল একটু ভেবে বললেন, আমার থেকে তুমি একটা সাহায্য পেতে পারো সূর্য। উড়িষ্যার বাইরে থেকে কেউ গ্রেগরির সঙ্গে দেখা করতে আসছে কি না সেই খবর আমি এনে দিতে পারি তোমাকে। আর যদি চাও, তোমার আদরের ভাগ্নি লক্ষ্মী তো আছেই, ওকেও না হয় নিয়ে নিও তোমার দলে। লক্ষ্মী? অবাক হয়ে প্রশ্ন করে উঠল ভাই। দাদা, এইভাবে বিপদের মুখে ঠেলে দেবেন না আপনার মেয়েকে। প্রতিবাদ করে উঠল রায়কিশোরী। না না, তার দরকার নেই, এমনিতেই ইন্দ্রনাথের কুনজরে পড়েছে ও। আবার যদি সূর্যদার দলে যোগ দেয়ও। যদি ইন্দ্রনাথের ক্ষতি করার হয় তো আমাদের এই সাক্ষাতের জন্যই সবার আগে ক্ষতি করবে। ইন্দ্রনাথ, এই নামটা শুনে বেশ অবাক হলাম আমরা সবাই। ইন্দ্রনাথ ওদের সঙ্গে দেখা করেছে? হ্যাঁ, সূর্যদার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল আমায়। রায়কিশোরীর কথাটা ভাইকে রাগিয়ে দিল, সেটা ওর মুখ দেখেই বুঝেছি। রাধার সঙ্গে একবার চোখাচোখি হলো, সেই চোখাচোখি কিছু বুঝিয়ে দিচ্ছে আমাদের। এবার নিশ্চয়ই কিছু একটা হবে। ভাই শান্ত গলায় রাধার উদ্দেশ্যে বলল, কি রাধাদি, এবার আর কি করার? এরপরও বলবে ইন্দ্রনাথের বিরুদ্ধে কিছু করার আগে ভাবনা চিন্তা করে করতে। রাধা কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে বসে থাকলো। নীরবতা ভেঙে ভাই বলল, ইন্দ্রনাথকে শায়েস্তা করতেই হবে, তা না হলে আমাদের পরিকল্পনা মাটি হয়ে যাবে। আবার আমাদের নীরবতা পালন হলো। সেই নীরবতা ভাঙল রাধা। তুই কঙ্কাবতীর খবরটা পেয়েছিস কি? না পেলেও ক্ষতি নেই, আমি সেটা দিয়ে দিচ্ছি। কঙ্কাবতী বলেছে ইন্দ্রনাথ নাকি জমিদার বাড়ি গিয়েছিল। কি কারণে গিয়েছিল সেটা কঙ্কাবতী জানে না, কিন্তু তোর সূত্রে পরিচয় হয়। ভাই রাধাকে থামিয়ে দিয়ে বলল, কারণটা খুবই সহজ রাধাদি। ইন্দ্রনাথ কাদম্বিনীর সঙ্গে দেখা করার জন্য আমাকে আর সরস্বতীকে আলাদা করার উদ্দেশ্যে খুব ভয়ঙ্কর একটা পরিকল্পনা করছে ওরা, সেটা বুঝতে পারছি। ভাই আমার দিকে তাকালো, ওর চোখের ভাষা বুঝেছি আমি। ভয়ঙ্কর কিছু যে হচ্ছে সেটা তো অনেক আগে থেকেই জানি আমি। তোমার তো ঘরে বাইরে সবখানেই বিপদ দাদা, বলল রায়কিশোরী। কি করবে? এই প্রশ্নের উত্তর ভাই দিল না। বোধহয় প্রশ্নের উত্তর নেই ওর কাছে। রাধা বলল, কিন্তু ইন্দ্রনাথকে সাহায্য করবি কিভাবে, ভেবেছিস কিছু? ভাই না বোঝালো, মানে কিছু ভাবেনি ওর। আমরা সবাই ভাইয়ের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ ভেবে নিয়ে ভাই বলল,
আমি একবার বলরামের সঙ্গে দেখা করতে চাই। কোনো খবর না পেলে কিছুই করতে পারবো না। একটা খবর তো চাই, না হলে এগোবো কিভাবে? ঘটনা একটা না, বরং ঘটল দুটো। 10ই মে ব্যারাকপুর থেকে সিপাহী বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা দেশে। ভাই বলেছিল এই বিদ্রোহ হওয়া দরকার, কিন্তু তাতে স্বাধীনতা কি আমরা পাব? জানা নেই উত্তর। এরই মধ্যে রানী লক্ষ্মীবাঈ যুদ্ধে নেমেছে ইংরেজদের বিরুদ্ধে। ভাই বলেছিল এই বিদ্রোহ ইতিহাস গড়তে পারবে কিনা জানি না দিদি, কিন্তু এই বিদ্রোহ হওয়া দরকার। বিদ্রোহ হচ্ছে ঠিকই, কিন্তু স্বাধীনতা কোনোভাবে পাবো কিনা জানি না। আরও একটা প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ কি জিতবে? এই উত্তর নেই, কিন্তু বিদ্রোহটা যে আমাদের ভারতের ইতিহাস বদলে দিতে পারে, এটাই আমাদের বিশ্বাস। সরস্বতী একবার বলেছিল অবশ্য, সূর্য, এবার একটু সাবধান হতে হবে। সিপাহী বিদ্রোহ দমন করতে গিয়ে সাধারণ মানুষকেও ছাড়ছে না ওরা। ভাই অবশ্য এর উত্তরে বলেছিল, এরম ভাবে চললে দেশ কোনো দিনও স্বাধীন হবে না, সেটা আমি লিখে দিতে পারি। ভাইয়ের দৃঢ়তাই ওর চরিত্রকে আরো কঠিন করে দেয়, আর এটাই সরস্বতীকে ওর প্রতি আকর্ষণ করে। আমিও মাঝে মধ্যে ভাবি, ও স্বাধীনতার নামে এত ভাবুক, কি হবে ওর? লক্ষ্মীবাঈয়ের প্রতি ভাইয়ের আকর্ষণ সেই ছোটবেলা থেকে, কিন্তু লক্ষ্মীবাঈকে কি প্রয়োজনে পাবে ভাই? যদি এর উত্তর আমার কাছে থাকতো, হয়তো এত চিন্তা হতো না আমার। কিন্তু এর উত্তর আসার আগেই দ্বিতীয় ঘটনা ঘটল। রানী লক্ষ্মীবাঈ পড়লেন পরাজয়ের মুখে। ক্যাপ্টেন রেসের সিপাহীদের কাছে রানী লক্ষ্মীবাঈ হারতে বসেছেন। এই বিপদে ভাইকে স্মরণ করেছেন রানীমা, আর এই খবরে ভাই যে ভেঙে পড়েছে সেটা বলাই বাহুল্য। ভাই মুখে কিছু বলছে না, কিন্তু সারা দিন অস্থিরতার মধ্যে কাটছে। এর মধ্যে বাবার সঙ্গে জমিদারবাবু এসেছিলেন। ভাই একদমই দেখা করেনি। জমিদারবাবু বলেছেন, বৌমা, তোমার ভাইকে সাবধানে রেখো। সময় যে খারাপ তাতে সন্দেহ নেই। এর মধ্যে রানীমার স্মরণ পেয়ে ভাই আরো উত্তেজিত হয়ে উঠেছে। আমি আর সরস্বতী এর মধ্যে ওর কাছে এসে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলাম। আমি জানি না দিদি, আমি সত্যিই জানি না কি হবে। ভাইকে উন্মাদ লাগছে, যেটা আমার মনকে চঞ্চল করে তুলল। ভাই ভীত। আমি বিপদের সময় রানীমাকে সাহায্য করতে পারছি না। যদি উনি ফিরে আসেন, আমার জায়গাটা কোথায় যাবে বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। ভাই যদি সাহায্য না করে, দেশ স্বাধীনতার দিকে এগোতে পারবে না, বরং পরাধীনতার নিকষ অন্ধকারে ঢুকে যাবে আমাদের দেশ। কিন্তু সেটা কি আমাদের কাম্য? ভাইয়ের উত্তেজনা উঠল চরম পর্যায়ে যখন কঙ্কাবতী আর রাধা একটি চিঠি নিয়ে এলো। চিঠির বক্তব্য আমি আগেই লিখেছি। এই পরিস্থিতিতে ভাইকে নিজের পাশে পেলে রানী খুশি হতেন, কিন্তু দেশের খারাপ পরিস্থিতিতে রানী ভাইকে যেতে মানা করেছেন। পট্টনাবরাও লিখেছেন, আপনাকে পাশে পেলে আরো ভালো লাগতো সূর্য। রানীমাও আপনাকে আশা করেছিলেন, কিন্তু দেশের এই অবস্থা দেখে উনিও আসতে বলতে ভয় পাচ্ছেন। চিঠিটা পড়ে ভাই বলল, রাধাদি, যেভাবেই হোক আমায় ঝাঁসি যেতেই হবে। যদি রানীমাকে বাঁচাতেই না পারি, তো দেশকে ভালোবাসলাম আর কি? ভাই নিজের যুক্তিতে অটল। ওর যুক্তি ফেলে দেবার মতো না, কিন্তু এই পরিস্থিতিতে ও যাবে কিভাবে? রাধা আমার মনের কথাটা বুঝলো, বলল, সূর্য ভাই আমার, দেখ তুই ঝাঁসি যাবি তাতে আপত্তি কিসের, কিন্তু পুলিশ যেভাবে ধরপাকড় শুরু করেছে। রাধাকে থামিয়ে হয়তো সরস্বতী কিছু বলতো, কিন্তু ভাই বলে উঠল,
তুমি আমায় বারণ করো না সরস্বতী। তুমি তুমি বারণ করলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু কঙ্কাবতী যখন বলল, সূর্যদা, আমার মনে হয় আজকেই যা করার তোমাকে করতে হবে। আজ যদি না করো, কোনো দিন করার সুযোগ পাবে না। এটাই হয়তো একমাত্র অস্ত্র ছিল আমাদের হাতে, যেটা দিয়ে ভাইকে আটকে রাখা যাবে। কিন্তু এই পরিস্থিতিতে কি বলরাম কোনো খবর পাবে? জানা নেই। স্বাধীনতার সূর্য উঠবে না পড়বে তাও জানা নেই। খবর তাড়াতাড়ি এলো, আর নিয়ে এলো বলরামই। সেই খবর এতটাই সাংঘাতিক যে ভাই একদম ভেঙে পড়েছে। আজকের তারিখ হলো 2রা জুন 1857। রানিমার জেতার কোনো আশাই নেই। ক্যাপ্টেন রস ঝাঁসির দুর্গ ঘিরে ফেলেছে, কিন্তু রানীর জেদের কাছে ওরা জিততে পারেনি। তাই দুর্গ বা রাজপ্রাসাদ এখনো রানীর কবলে আছে। রানী জোর কদমে ঘোষণা করেছেন, আমার ঝাঁসি আমি কাউকে দেব না, কাউকে না। কিন্তু ইংরেজ সৈন্যরা এমনভাবে দুর্গ ঘিরে রেখেছে যে সেটা ছাড়ানো খুব কঠিন। বলরাম বলল, তুমি বরং ভুবনেশ্বরেই থাকো সূর্য, এখানে তোমার প্রয়োজন। আমি বরং ঝাঁসি চলে যাচ্ছি, ওখানকার খবর তোমায় জানিয়ে দেবো। তুমি যাবে? তুমি সত্যি বলছো তুমি যাবে? যদি রানীমার দেখা পাও, আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। নিশ্চয়ই ভাই, রানীমার সঙ্গে দেখা করার চেষ্টা অবশ্যই করব। তুমি ভেবো না এত। বলরাম চলে যাচ্ছিল, কিন্তু ভাই ওকে ডেকে থামিয়ে দিল। ওর দিকে ভাই এগিয়ে গিয়ে কাঁধ ধরল, তারপর বলল, সাবধানে থেকো ভাই, ঝাঁসিতেও কিন্তু ধরপাকড় চলছে, ধরা পড়ার সম্ভাবনা। বলরাম চলে যেতেই আমি ভাইয়ের কাঁধে হাত রাখলাম। ভাই চাপা গলায় বলল, ঈশ্বর করুন রানীমার যেন কিচ্ছু না হয় দিদি। রানীমার বেঁচে থাকাটা খুব দরকার। যারা স্বাধীনতার লড়াইতে সবে এসেছে তাদের যে রানীমাকে খুব দরকার। আমিও ব্যাপারটা বুঝেছিলাম, কিন্তু ভাইকে কিছু বলিনি কোনোদিন। আজও বলতে পারলাম না কিছু, শুধু বললাম, এত ভাবিস না ভাই, দেখিস সব ঠিক হয়ে যাবে। এটা ছাড়া কি বা বলতাম আমি? বলার মতো আছেই বা কি? দেখা যাক কি হয়। সূর্য চুপ করে দাঁড়িয়েছিল, মুখ পুরো শান্ত। মুখ দেখে মনের ভাব বোঝা যাবে না, এটাই ওর গুণ। সরস্বতী জানতো এখন সূর্যর মনে কি চলছে। সরস্বতী গিয়ে সূর্যের পাশে দাঁড়িয়ে থাকল, কিন্তু কেউ কোনো কথা বলল না। এই নীরবতার কারণ সরস্বতী বুঝল। রানীমার জন্য চিন্তা হচ্ছে। সরস্বতীর প্রশ্নে হ্যাঁ বুঝিয়ে দিল সূর্য, কিন্তু কোনো কথা বলল না। সরস্বতী বলল, আমি তোমার চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু ভুবনেশ্বরে বসে তুমি কি কিছু করতে পারবে বলো? সূর্যর অস্থিরতার কারণ কৃষ্ণা ছাড়া আর একমাত্র সরস্বতী বুঝত। সরস্বতী ভরসা সুরে বলল, পারবে কিছু করতে? দেশের এই পরিস্থিতির জন্য তো তুমি দায়ী নও। আমি জানি না সরস্বতী, কি করব সত্যিই জানি না। আমার ভালো লাগছে না কিছুই। সরস্বতী যেহেতু সূর্যকে ভালো করে জানতো, তাই এরকম মুহূর্তে সূর্যকে খুব ভালো করে সামলাতেও পারত। সরস্বতী বলল, যত চিন্তা করবে ততই চিন্তা বাড়বে। তুমি চিন্তা করলে কি রানীমার বিপদ কমবে? চিন্তায় কথাটা ব্যাঘাত দিল, কিন্তু বিপদ যদি নাই কমানো যায় তবে দেশের নিরাপত্তা কমবে বই বাড়বে না। সূর্য চিন্তামগ্ন হয়ে বলল, কিন্তু মনকে শান্ত করতে তো পারছি না সরস্বতী। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। বিশ্বাস করো আমায়। সূর্যর কাঁধে হাত রেখে সরস্বতী বলল,
তোমার মন তোমাকেই শান্ত করতে হবে। মন উদ্ভ্রান্ত থাকলে কোনো কাজই যে করতে পারবে না। দেখো না রানীমা কি কম চিন্তিত, কিন্তু সেটাকে প্রকাশ করতে দেখেছো? কেন করেন না বলো তো? কারণ রানী চিন্তিত থাকলে বাকিরাও চিন্তা করবেন। তুমি আমায় এতটা ভরসা করো সরস্বতী? শুধু আমি কেন, গোটা দেশ তোমার ভরসায় আছে। কিন্তু তুমি করো না ভরসা? এখনো একজনের ওপর ভরসা করে বসে আছো? আজ গোটা দেশে তোমার প্রয়োজন। দেশের প্রতি কর্তব্য কিভাবে ভুলে যাচ্ছ? শেষ কথাগুলো সূর্যকে নাড়া দিল। সূর্য এতদিন অন্ধকারে ছিল, কিন্তু আজ সে আলোর সন্ধান পেল। আজ থেকে শান্তভাবে সে সব কিছু করতে পারবে, সব কিছু ভাবতে পারবে ঠিক করে। কিছুক্ষণ চুপ থেকে সূর্য বেশ শান্ত গলায় বলল, তুমি আছো বলেই আজ আমি কাজ করতে পারছি সরস্বতী। আমার সঙ্গ ছেড়ো না। সরস্বতী হাসি মুখে বলল, আমি তো আছি তোমার পাশে। যখনই জোর পাবে না তখনই আসবো জোর বাড়াতে। বেশ কিছুক্ষণ চুপ থেকে সূর্য বলল, কাল ভাবছি একবার রণমল্লদার কাছে যাব। বলরাম যখন নেই তখন একাই যেতে হবে। সরস্বতী ওর কাঁধে হাত রেখে বলল, একা যেও না, বৌদিদি আর দাদাকে নিয়ে যাও। সূর্য ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল, কোনো দ্বিমত করল না। ইন্দ্রনাথ প্রতিবাদ করে উঠল, সাহেব, তুমি নিজের এখতিয়ার ছাড়িয়ে যাচ্ছ। ইন্দ্রনাথ গ্রেগারির সঙ্গে দেখা করতে এসেছে। সূর্যকে সরিয়ে ইন্দ্রনাথকে এগিয়ে রাখবে সাহেব, এটাই কথা হয়েছিল ওদের মধ্যে। কিন্তু তার জন্য গ্রেগারি একটি শর্ত রেখেছেন। আমি কিন্তু একটা কন্ডিশন রাখবো ইন্দ্রনাথ, হাসি মুখে বললেন গ্রেগারি। আমি তোমাকে সব কিছুই দেব ইন্দ্রনাথ, কিন্তু তোমার ভালোবাসার মানুষকে আমার কাছে হ্যান্ড ওভার করিতে হইবে। And this is the only condition as per I know. সামিন্দারের বড় মেয়ে কাদম্বিনী। কথাটা বলেই ইন্দ্রনাথ প্রতিবাদ করে উঠল, আর গ্রেগারি হেসে উঠল বেশ জোরে। হাসি মুখে গ্রেগারি বলে উঠল, কিছু না কিছু তো তোমায় দিতেই হবে ইন্দ্রনাথ। You have to hand over something. মানি এর ওপর আমার লোভ নেই, nor in the treasure too. তুমি সেটা জানো ভালো করে। ইন্দ্রনাথ ফিরে তাকালো সাহেবের দিকে। চোখে কঠিন দৃষ্টি ধরা পড়ল। সেই দৃষ্টি গ্রেগারিকেও কাঁপিয়ে দিল। ইন্দ্রনাথকে এত নিষ্ঠুর আশা করেনি সাহেব। তাই জন্য সে জিজ্ঞাসা করলেন, What are you thinking, my friend? তোমার চাহনি বদলে গিয়েছে। ইন্দ্রনাথ হাসি মুখে জবাব দিল, সাহেব, এ দেশের মেয়েরা তোমার থেকে অনেক ভালো পুরুষ পাওয়ার যোগ্যতা অর্জন নিয়ে জন্মেছে। গ্রেগারি চিরকালই অহংকারী, তার কিছুটা প্রকাশ পেল এবার। আমার থেকে ভালো? Really? Is it possible? কে আছে এই কান্ট্রিতে যে আমার থেকে ভালো? তোমাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে সাহেব, সেটা হলো তোমাদের অহংকার, মানে কনফিডেন্স। সেটা যে কবে... সাহেব হাত তুলে থামিয়ে দিল ইন্দ্রনাথকে। তার মুখে খারাপ হাসি। সাহেবও কম খারাপ না। You are an emotional fool, Indranath. Very, very emotional fool. গ্রেগারি তাচ্ছিল্য ভরা হাসি হেসে বলল, Listen, you bloody fool. আমি তো কাদম্বিনীকে ঠিকই পেয়ে যাব, কিন্তু তুমি বাঁচিতে পারিবে তো? বিট্রেডারদের কখনো দেশের মানুষ ছাড়ে না। So, you have to die. ইন্দ্রনাথ এই কথার তাৎপর্য বুঝতে পারলেও সাহেবের মনের কথা জানতে পারেনি। যদি জানতে পারত তবে অনেক কিছুই হয়ে যেত। আমি দেশদ্রোহিতা করব না সাহেব, দেশদ্রোহিতা করবে সূর্য। কেন করবে জানো? কারণ তোমরা যে দেশের ভালো করছো তাও বুঝতেই পারছে না। কথাটা বলে ইন্দ্রনাথ খানিক চুপ থাকলো, তারপর আবার বলল, শোনো সাহেব, আমি যদি চাই তবেই এই দেশে আসন পাততে পারবে তোমরা,
এটা মনে থাকবে নিশ্চয়ই। কি মনে করে গ্রেগারি নিজের মনে হাসল, কিন্তু ইন্দ্রনাথ সেটা দেখেও দেখল না। ইন্দ্রনাথ হার মানার পাত্র না। সে বলল, তুমি তো দেখছি নিজেও ডুববে আর আমাকেও ডোবাবে। তুমি আমার ব্যবস্থা করো আর আমি করব তোমার। দুজনেই হেসে উঠল। শান্ত হাসি এটা নয়, বরং উন্মত্ত পাগলের প্রলাপের হাসি, নিষ্ঠুর খেলার নিষ্ঠুর হাসি। ইংরেজরা বোঝে না এত বোকার মতো কাজ ভারতবাসী করে কিভাবে। এই বোকামই তো ওদের পরাধীনতার আসল কারণ। কাদম্বিনী সব কিছু শুনেছিল, কিন্তু ইন্দ্রনাথকে দেখার পরেও প্রতিবাদ করল না। অবাক, ইন্দ্রনাথ তো প্রশ্ন করেই ফেলল, এত কিছু জানার পরেও কিছু বলবে না? কাদম্বিনী ইশারায় না বুঝিয়ে দিল হাসি মুখে, কিন্তু কোনো উত্তর দিল না। ইন্দ্রনাথ তখনও অবাকভাবে তাকিয়ে ওর দিকে। কাদম্বিনী বলল, জিজ্ঞেস করবে না এর কারণ কি? আচ্ছা বেশ, আমিই বলছি। একটা কথা নিশ্চয়ই মানবে যে শত্রু শত্রু আমাদের বন্ধু হয়। ইন্দ্রনাথ হ্যাঁ বুঝিয়ে দিল। উত্তর পেয়ে কাদম্বিনী আবার বলল, তুমি আমার বন্ধু ইন্দ্রনাথ। যেভাবে আমায় সাহায্য করে চলেছ তা সত্যিই ভোলার না। ইন্দ্রনাথ বেশ কিছুক্ষণ চুপ করে থাকল, কিন্তু কোনো কথা বলল না। সূর্য আর দিদির খবর কি? তুমি কি খবর পেয়েছো ওদের? ইন্দ্রনাথ কোনো উত্তর দিল না, কারণ যে কথাটা ও জানতে পেরেছে সেটা কাদম্বিনীকে বলা কঠিন। ইন্দ্রনাথের মনের অবস্থা কাদম্বিনী বুঝেছিল, কিন্তু এই অস্থিরতা কমানোর উপায় ওর কাছে নেই। কাদম্বিনী বলল, ভয় পেও না, যা জানতে পেরেছ সেটাই বলো। সত্যিই জানতে চাও তুমি? শোনো তবে, সূর্যের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? লক্ষ্মীবাইয়ের হেরে যাওয়ার খবর শুনে ভেঙে পড়েছে সূর্য, আর সরস্বতী ওর মনের। বুঝেছি, দিদি সূর্যর খারাপ বই ভালো করলো না কোনোদিন। এদিকে দেশ দেশ করে সূর্য পাগল হয়ে যাচ্ছে, আর দিদি ওদিকে ওর মাথা খাচ্ছে। ইন্দ্রনাথ কোনো উত্তর দিল না, শুধু নীরবভাবে দাঁড়িয়ে থাকল। কাদম্বিনী ইন্দ্রনাথের দিকে এগিয়ে এলো ধীর পায়ে, তারপর বলল, তোমার কি এখনো মনে হয় দিদিকে বাঁচিয়ে রাখা উচিত? এই প্রশ্নটা শুনে ইন্দ্রনাথ হেসে উঠল, আর সেই হাসি আগুন লাগিয়ে দিল কাদম্বিনীর গায়ে। কি ব্যাপার, হাসছো কেন? চেঁচিয়ে ওঠে কাদম্বিনী, আর উত্তরে ইন্দ্রনাথ বলে, তুমি সত্যি মনে করো যে সরস্বতীকে সরিয়ে দিলে সূর্যকে পাবে তুমি? ভুল ভেবেছ বন্ধু, খুব ভুল ভেবেছ। সূর্য কোনোদিনই তোমার হবে না। কথাটা কাদম্বিনীকে আরো রাগিয়ে দিল। কাদম্বিনীর গলায় কঠিন ভাব এলো। শোনো ইন্দ্রনাথ, সূর্য আমার হবেই, সূর্য আমারই। দিদি তোকে কেড়ে নিয়েছে। ইন্দ্রনাথ মুচকি হাসল। মেয়েদের যদি বুদ্ধি থাকতো তবে সব কিছু হাট করে দিত না বাইরের লোকের কাছে। গ্রেগরিকে নিয়ে কি করবে ভেবেছ কিছু? ইন্দ্রনাথের এই প্রশ্নটা ভাবার মতো। কাদম্বিনী ভাবল কিছুক্ষণ, অনেক ভেবে এটাই স্থির করলো ওর যাওয়া উচিত। না হলে আমি যাব ওনার কাছে। কি বলছো, যাবে? তুমি জানো না উনি কেমন? জানি, তুমি ভেবো না, উনি আমার ক্ষতি করতে পারবেন না। ছোট থেকেই কাদম্বিনী নিজের উপর ভরসা রাখে। এখন ওর বয়স 17 বছর, কিন্তু এরই মধ্যে তার 19 বছরের দিদি সরস্বতীর প্রতি হিংসা আর প্রতিশোধ স্পৃহা বেশ ভালোই আয়ত্ত করেছে সে। আর যেটা আয়ত্ত করেছে সেটা হলো নিজের ওপর বিশ্বাস আর ভরসা। কিন্তু ইন্দ্রনাথ, সে এমনিতে সূর্যের বন্ধু, কিন্তু রাধার স্বামী মারা যাওয়ার পর তার ইচ্ছে ছিল সংগঠনের ভার সে নেবে, কিন্তু রাধা সব ভার দেয় সূর্যের ওপর, আর এটাই হিংসার প্রধান কারণ ইন্দ্রনাথের। না,
এবার নতুন কিছু ভাবতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে সূর্যও মরে আর আসামির কাঠগোড়ায় ইংরেজ সরকার দাঁড়িয়ে ও না ফাঁসে। আর কাদম্বিনী তো দাবার চাল মাত্র, যে কোনো মুহূর্তে ফেলে দেওয়া যাবে। মে 1857। আজ রায়কিশোরীর বাড়ি গেছিলাম। রায়কিশোরী, রণমল্লা দুজনেই বাড়িতে ছিল। ওরাই ঘরে ডেকে নিয়ে এলো আমাদের। লক্ষ্মী ঘরেই ছিল, কি জানি খেলছে। আমাদের দেখে হাসি মুখে বলল, আরে সূর্য মামা যে, কেমন আছো? ভাই হাসি মুখে গিয়ে গেল লক্ষ্মীর দিকে, তারপর হাঁটু গেড়ে বসে পড়ে বলল, আমি ভালো আছি লক্ষ্মী, তুমি কেমন আছো? ভালো আছি, মাথা নাড়িয়ে জবাব দেয় লক্ষ্মী। ভাই উঠে দাঁড়িয়ে রায়কিশোরীর দিকে ফিরল, মুখে হাসি লেগে আছে ওর। একটু সাহায্য চাই যে, সাহায্য করতে আপত্তি নেই নিশ্চয়ই? রায়কিশোরী আপত্তি করবে না সেটা জানতাম আমি, কিন্তু সাহায্যটা যে কি তা জানা ছিল না আমার। তোমায় একবার গ্রেগরির কাছে যেতে হবে, ভাই বলল শান্তভাবে। বলরাম আসার আগেই ওকে শেষ করে দিতে চাই আমি, তা না হলে আমার পরিকল্পনা মাফিক কাজ করা খুব কঠিন হয়ে যাবে। অবাক হলাম আমি, শুধু আমি না, বরং আমরা সবাই। রণমল্ল এবার বলল, কিন্তু গ্রেগরির উপর হামলা করে কোনো লাভ হবে কি? ইন্দ্রনাথ আর কাদম্বিনী ওকে হাত করে রেখেছে, সেক্ষেত্রে রায়কিশোরীর কিছু করতে পারবে কি? ভাইয়ের মুখে নির্মল হাসি দেখা গেল, সেটা দিয়ে সবাইকে বশ করে ফেলা যায়। ভাই বলল, একবার যে মানুষ মহিলার সঙ্গে প্রেমে পড়েছে দাদা, খুব সহজে সে সেই সঙ্গ ত্যাগ করতে পারে না। ভাইয়ের দৃঢ়তাই সবাইকে ওর দিকে আকৃষ্ট করে বারবার, তা সে আমি হই বা সরস্বতী। কিন্তু যে পরিকল্পনা ভাই করছে তার ভবিষ্যৎ কি? ভাই চিন্তিতভাবে বলল, কিন্তু আমি ভাবছি লক্ষ্মীর কথা। রায়কিশোরী যে কি করতে যাচ্ছে তার জন্য ওর জীবন নাশ হতে পারে, তাতে লক্ষ্মীর ভবিষ্যৎটা কি হবে? রায়কিশোরীর ক্ষতির জন্য তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রণমল্ল কথাটা সায় দিল না বটে, কিন্তু এর যোগ্য জবাব দিতেও সে পারল না। সে শুধু বলল, কিন্তু গ্রেগরিকে কি হাত করা সম্ভব? কাদম্বিনী বা কঙ্কাবতী সেটা পারবে, কিন্তু রায়কিশোরীর মুখে হাসি দেখা দিল। সেই হাসির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য কিসের যেন একটা ইঙ্গিত দিচ্ছে আমাদের। সে বলল, একটু চেষ্টা করি না, যদি দেশের প্রতি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তবে আমার কোনো ক্ষতি হবে না। ভাইয়ের সঙ্গে রায়কিশোরীর কালে ভদ্রে একবার কি দুবার দেখা হয়েছে, আর ভালোভাবে পরিচয় এই কয়েকদিন। কিন্তু কিভাবে জানি এই কদিনেই ভাইয়ের দৃঢ়তা রায়কিশোরীর মধ্যে ঢুকে গিয়েছে। ভাই চিন্তিতভাবে বলল, কিন্তু এর মধ্যে যদি কাদম্বিনী গ্রেগরির কাছে পৌঁছে যায় তখন কি হবে ভেবে দেখেছো? কোনো উত্তর দিল না, কারণ এই উত্তর আমাদের কাছে নেই। কিছুক্ষণ নীরবতা পালন করে আমার স্বামী বললেন, সেক্ষেত্রে কাদম্বিনীর কথায় গ্রেগরির নাচা অস্বাভাবিক কিছুই নয়। কাদম্বিনী আমার বোন, নিজের মামার মেয়ে, জমিদারের মেয়ের পরিচয়টাই আসল। খুব সত্যি কথা। আমার একটা প্রশ্ন ছিল, সেটা করে ফেললাম। কিন্তু রায়কিশোরী নিজের জায়গা কিভাবে তৈরি করবে সেটাও তো ভাবার বিষয়। হ্যাঁ, এটা ভাববার বিষয় ছিল। তাই ভাইয়ের চোখে চিন্তা নেমে এলো।
ভাইকে বাঁকানোর উপায় একটাই, তার নাম সরস্বতী উপাধ্যায়। কথা বলল রণমল্ল। সরস্বতীকে সরিয়ে নিলে সূর্যর জোর কমিয়ে দেওয়া যাবে, এটা সবাই জানে। যদি সরস্বতীর কোনো ক্ষতি করতে চায় ওরা, কি করা যেতে পারে সেক্ষেত্রে? ওকে তো উদ্ধার করতে হবে। আমরা কিছু বলার আগেই রায় কিশোরী বলল, সরস্বতীকে আমার কাছে রাখলে খুব অসুবিধা হবে কি? যদি কোনো অসুবিধা না থাকে তবে সরস্বতীকে আমার কাছে রাখতে পারো। বুদ্ধিটা মন্দ না, ভুলে গেলে চলবে না। স্বাধীনতার লড়াই এখনো চলছে, সিপাহী বিদ্রোহ এখনো শেষ হয়নি, রানী লক্ষ্মীবাইয়ের লড়াই এখনো শেষ হয়নি। সে এখনো লড়ছে, তার সমস্ত শক্তি দিয়ে লড়ছে। দুঃসংবাদটা এলো 3 দিন পর। 25শে মে বলরাম একটা চিঠি নিয়ে ফিরল, আর সেই চিঠিটাই আমার গল্পের শেষ পরিণতি। আমি কোনোদিন ভাইকে অতটা ভেঙে পড়তে দেখিনি যতটা আজ দেখলাম। আমাদের বাড়ি ঢুকেই বলরাম কাঁপা গলায় বলল, সূর্য, রানী লক্ষ্মীবাই আর নেই। উনি ইংরেজ সেনাদের কাছে হেরে আত্মত্যাগ করেছেন। খবরটা শুনেই ভাই বিছানায় বসে পড়ল ধপ করে। ভাই নিজেকে শান্ত করতে চাইলেও পারছে না। বলরাম ভাইয়ের এই অবস্থা দেখে বলল, নিজেকে শক্ত করো সূর্য, না হলে রানীমা যে চিঠিটা লিখে গেছেন সেটা দেখলে তোমার কি অবস্থা। ভাই বলরামের দিকে তাকাতেই বলরাম নিজের হাতের চিঠিটা সূর্যের দিকে বাড়িয়ে দিল। সেটা পড়ে খানিক সময় ভাই কান্নায় ভেঙে পড়ল। সে কান্না এমনই কান্না যে ভাইকে আটকানো মুশকিল হলো। সে একবার রানীমা বলে চেঁচিয়ে উঠল, রানীমা। তারপর আবার দিকে চিঠিটা বাড়িয়ে দিল। আমি নিলাম চিঠিটা ওর থেকে। ভাই বলল, এ কি হলো দিদি? রানীমার মৃত্যু মানে তো হাজার হাজার সূর্যের স্বপ্ন ভেঙে যাওয়া। লক্ষ্মীবাইয়ের মৃত্যু অনেক স্বাধীনতা সংগ্রামীর লড়াই শেষ করে দিল। চিঠিটা পড়তে শুরু করলাম। তাতে যা পড়লাম আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। এই জন্যেই লোকে বলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই সকলের মা। কি পড়লাম আপনারাই দেখুন না। স্নেহের সূর্য, আমি বোধহয় আর বেশি দিন নেই। জানি না তোমার সঙ্গে আর দেখা হবে কিনা। হয়তো এটাই তোমাকে লেখা আমার শেষ চিঠি। শুধু তুমি কেন, কাউকেই আর কোনোদিন চিঠি লেখা হলো না। কিন্তু তোমার মতো এরকম ভাবশিষ্য রানী লক্ষ্মীবাই কোনো দিন পায়নি। একবার কি ঝাঁসি আসতে পারবে? জানি না এই চিঠি বেঁচে থাকতে তুমি পাবে কিনা। যদি পাও তাহলে অবশ্যই এসো। সূর্য, আমি কোনোদিন হারতে শিখিনি, কিন্তু আজ মনে হচ্ছে ক্যাপ্টেন রস আমাকে হারিয়েই দিল। রানী লক্ষ্মীবাইয়ের স্বপ্ন এইভাবে ভেঙে যাবে তা কেউ ভেবেছিল? ছোট থেকেই স্বপ্ন দেখতাম এই হিন্দুস্তান, এই ভারতবর্ষকে আমি স্বাধীন করব। আচ্ছা, স্বাধীন ভারতবর্ষ কেমন দেখতে হবে তা কি তুমি বলতে পারো সূর্য? নিশ্চয়ই পারো, কারণ রানী লক্ষ্মীবাই মানুষ চিনতে ভুল করে না, এমনকি মানুষের ক্ষমতা চিনতেও না। আচ্ছা, হিন্দুস্তান মানে আমাদের ভারতবর্ষ যদি কোনোদিন স্বাধীন হয় তবে কি মুঘলরাই শাসন করবে? মানে রাজত্ব কি মুঘলদের হাতেই থাকবে? জানি না, এই উত্তরটা কেউ পৌঁছে দিতে পারবে না। কিন্তু এই প্রশ্নের উত্তরটা জানতে আমি খুব আগ্রহী, জানো সূর্য। যদি তুমি পারো, ভারতীয় সেনাদের ওপর নজর দিও। ইংরেজ সৈন্যদের তুলনায় আমার সৈন্য কম,
এটাই হয়তো আমার হারের প্রধান কারণ। তোমার কাছে স্বীকার করতে আমি লজ্জা করব না, অন্তত জীবনের শেষ প্রান্তে লজ্জা, ঘৃণা, ভয় এসব রাখলে চলে না। তোমায় একটা শিক্ষা দিয়ে যাই সূর্য, কোনো দিন ঘরের লোককে বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি নিজে বিশ্বাস করার জায়গায় যাচ্ছ। ইংরেজরা নিজেদের রাজত্ব বাড়ানোর জন্য অত্যাচার করবে, কিন্তু যারা দেশের লোক হয়ে দেশের মানুষকে ধরিয়ে দিচ্ছে তারা কি সত্যিই দেশপ্রেমী হয় সূর্য? হয়তো এটাই তোমার সাথে শেষ কথা। কোনোদিন কি দেখা হবে জানি না। আজ আমি তোমাকেই বেশি করে মনে করতে চাইছি, তোমার কথাই বেশি করে মনে পড়ছে। যেদিন ঝাঁসির রাজমহলে তোমার সঙ্গে দেখা হলো, গ্রিগারির থেকে বাঁচালাম তোমায়। একটা কথা মনে রেখো সূর্য, বাইরের ময়লা পরিষ্কার করার আগে মহলের ভেতরকার জিনিসগুলো পরিষ্কার রাখা উচিত, যাতে সেগুলোর ওপর ধুলো না পড়ে। না, আর লিখতে পারছি না, লেখার ক্ষমতা নেই আর। কোনো এক অদৃশ্য শক্তি এসে আমার হাত ধরে আমার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। ইংরেজ মাস অনুযায়ী আজ 21শে মে, হয়তো আজকেই আমার শেষ দিন, হয়তো বা কাল। সূর্য, তুমি আমার কাছের মানুষ হয়ে গিয়েছিলে, আমার কাছের লোক, একদম পরিবারের একজন। আর পারছি না লিখতে, আর পারছি না। ভালো থেকো সূর্য, লড়াইটা জারি রেখো। ইতি, রানী লক্ষ্মীবাই। আমি ধরে রাখতে পারলাম না নিজেকে। রানী লক্ষ্মীবাইয়ের শেষ পরিণতি এতটা যন্ত্রণাময়, এতটা কষ্টকর হলো। আমি বলরামকে জিজ্ঞেস করলাম, কিন্তু রানীমার সঙ্গে কি তোমার একদিনও দেখা হয়নি? কিছুক্ষণ চুপ থেকে বলরাম বলল, হ্যাঁ, দেখা হয়েছিল, কিন্তু মাত্র একদিন। তবে রানীমার মধ্যে সেই জোশটা আর ছিল না। জানো কৃষ্ণাদি, রানীমা আমায় কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু সেটা আমায় আর বলতে পারলেন না। খানিক নীরবতা পালন করে বলরাম ভাইয়ের দিকে তাকালো, তারপর বলল, জানো তো সূর্য, রানীমা দুবার তোমার নাম নিয়েছিলেন। প্রথমবার বলেছিলেন আপনার সঙ্গে যদি সূর্য থাকতো, এবং দ্বিতীয়বার বললেন রাও সাহেব আপনাকে একটা চিঠি দেবে, সেটা অবশ্যই সূর্যকে দিয়ে দেবেন, আর সূর্যকে বলবেন 11 দিনের কাজ না করতে। দেশের স্বাধীনতাই হবে আমার। সূর্য, এই দুটোই কিন্তু ভেঙে পড়ার সংকেত। ভাই চেঁচিয়ে উঠল, জানি জানি বলরাম, আমি সব জানি। রানীমার এই সংকটে আমি ওনার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারলাম না। খবরটা শুনে আমার বেশ খারাপ লাগছিল, সরস্বতীরও লাগবে। আমরা দুজনেই ওকে সবচেয়ে বেশি বারণ করেছিলাম যাতে ও ঝাঁসি না যায়। যদি রানীমা ভাইয়ের সঙ্গ পেত তবে আমাদের ভবিষ্যৎ অন্যরকম হতো নিশ্চয়ই। আর রানী লক্ষ্মীবাইও হয়তো বেঁচে থাকতেন। আমি বললাম, আমায় ক্ষমা করে দে ভাই, এই সব কিছুর জন্য আমিই দায়ী। তোকে সেদিন যেতে দেওয়া উচিত ছিল আমার। অদ্ভুতভাবে ভাই সব কিছু মেনে নিচ্ছে। ঝড়ের পূর্বাভাস, তাই সব শান্ত হয়ে আসছে। ভাই শান্ত গলায় বলল, এতে তোমার বা আমার কোনো দোষ নেই দিদি, দোষ এই সমাজের,
এই সমাজ এখনো বদলায়নি। তারা শুধু নিজেকে নিয়েই ভাবে। দেশ নিয়ে কজন ভাবে বলো তো? যদিও বা ভাবে, নিজের স্বার্থ পূরণের জন্যই ভাবে। ভাই চুপ করে কিছু একটা ভাবলো, তারপর বলরামের দিকে তাকালো শান্তভাবে। ভাই আবার বলল, দিদি, বলরামের সঙ্গে হাত মিলিয়ে আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে রানীমার ইচ্ছে পূরণ হবে না। এই দেশের মানুষ কখনোই পরাধীনতার গ্লানি থেকে মুক্তি চায় না। এটাই সবার সমস্যা। ভাই বলরামের দিকে তাকালো। এক ইশারায় বিশেষ করে একটা তাৎপর্য আছে, সেটা বুঝতে পেরেই বলরাম বলল, আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো, কিন্তু গ্রেগারির থেকে কি কাদম্বিনীকে সরানো যাবে? বা ইন্দ্রনাথ আর কাদম্বিনীকে কি আলাদা করা সম্ভব? এটাও বাস্তব কথা, কিন্তু ভাই এখন কালো ঘোড়া, আঘাত না হানলেও শান্তি পাবে না। আমার মনের কথা সত্যি করে ভাই বলল। কিন্তু কাজটা যে করতেই হবে ভাই বলরাম, না হলে যে খুব ক্ষতি হয়ে যাবে। ভাই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে। আমি বলরামের দিকে তাকালাম। ওর চোখ ভাইয়ের উপর স্থির। আমি চিন্তিতভাবে জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে কি করবি, সেটা কি তুই ভেবেছিস? ভাই কোনো উত্তর দিল না। বলরামও কিছু বলছে না। বুঝলাম কেউই কিছু ভাবেনি। ভাই ঘরের মাঝখানে এলো, তারপর বেশ চাপা গলায় বলল, তুমি যতটা পারো খবর নাও, তারপর আমি দেখছি যে কি করা যায়। কথাটার সায় দিয়ে বলরাম বেরিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে ঘুরেও বলল, নিজের খেয়াল রেখো সূর্য, যা করবে সাবধানে করো। মনে রেখো, তোমার উপর কিন্তু সরস্বতীর ভবিষ্যৎ নির্ভর করে আছে। ভাই নীরবে হ্যাঁ বুঝিয়ে দিল। তারপর বলরাম বেরিয়ে গেল। ভাই এসে দাঁড়িয়ে দরজার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বেশ চাপা গলায় বলল, দিদি, এবার একটা এসপার নহলে ওসপার আমাকে করতেই হবে, আর তার জন্য লক্ষ্মী আর রায় কিশোরীর সাহায্য লাগবে। তুমি কি যাবে? অন্য দুর্ঘটনা ঘটল সেই একই দিনে। রাধাকে পুলিশ ধরে নিয়েছে, মানে সোজা কথায় রাধাকে গ্রেফতার করা হয়েছে। রাধার খবর কিভাবে পেল পুলিশ, সেটা বোঝা শক্ত না। ক্ষমতার লোভে ইন্দ্রনাথ এটা করেছে, আর ওকে সঙ্গ দিয়েছে কাদম্বিনী। ভাইয়ের দল যে ধসে পড়বে এবার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি জানি ভাইয়ের মনে কি চলছে, আর জানি বলেই ওকে সান্ত্বনা দিচ্ছি না। সরস্বতী একবার বলেছিল, সূর্য, তুমি ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। এর উত্তরে ভাই বলেছিল, কি ভাববো সরস্বতী? চোখের সামনে সমস্ত স্বপ্ন ভেঙে যাচ্ছে। যাদের উপর নির্ভর করে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিলাম, আজ তারাই পরাজয়ের মুখে। আর আমি কিভাবে শান্ত থাকব? পরিস্থিতি ভাই আর সরস্বতীকে আলাদা করে দিচ্ছে। এতে কাদম্বিনীর লাভ হবে কিনা জানি না, তবে ভাইয়ের উন্নতি আটকে যাবে। রাধার শেষ ইচ্ছে ভাইয়ের সঙ্গে দেখা করা। তাই আমার স্বামী বিশেষভাবে ব্যবস্থা করে আমাদের বাড়িতে নিয়ে এলো রাধাকে। এ কি হয়ে গেল দিদি? এ কি হয়ে গেল? আমাদের এত বছরের পরিশ্রম শেষ হয়ে গেল। আমরা সবাই ভাইয়ের পরিস্থিতি বুঝতে পারছিলাম। আমি ভাইয়ের কাঁধে হাত রাখলাম। রাধা ভরসার সুরে বলল, বলে যায়নি সূর্য, কিচ্ছু বিফলে যায়নি। তুই তো আছিস এখনো। তুই এগিয়ে নিয়ে যাবি আমাদের লড়াই। রানী লক্ষ্মীবাঈ যে লড়াই শুরু করেছিলেন, আমি সেটা এগিয়ে নিয়ে গিয়ে তোর হাতে তুলে দিলাম। এবার বাকিটা তোর দায়িত্ব। আমার মন যদিও এই ব্যাপারে ভালো বলছিল না, কিন্তু তাও রাধার কথাকে সমর্থন করলাম। ঘরে ঠিক সময় রণমল্ল, রায়কিশোরী আর লক্ষ্মী এলো। রণমল্ল বলল,
তুমি কোনো উকিল কেন নাওনি রাধা? যদি একজন উকিল নিতে তাহলে তো কারাবাস হতো না। রণমল্ল বেশ অবাক, তা বোঝাই যাচ্ছিল ওর গলা শুনে। কিন্তু রাধা উকিল নিতে রাজি হলো না। ওর মতে, কি লাভ বলুন তো? ফাঁসি ওরা এমনিই দেবে, আর তার জন্য আমি প্রস্তুতি আছি। দেশের জন্য প্রাণ দেওয়া কি চারটিখানি কথা? রাধার গলায় দৃঢ়তা আছে ঠিকই, কিন্তু সেইটার পাশাপাশি হতাশার মধ্যেও ডুবে আছে সে। এখানেও হতাশা। ভাইয়ের বদলে সরস্বতী কথা বলল এবার। দিদি, রানীমার পর তুমি একমাত্র ছিলে যে আমাদের স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যেতে পারতে। তবে সেই বাধা কেন এলো দিদি, কেন এলো? আমরা কি দোষ করেছিলাম? দোষ তোদের না সরস্বতী, দোষ আমার ভাগ্যের। তুমি ইন্দ্রনাথ আর কাদম্বিনীর কথা বলছো? ভাইয়ের প্রশ্নের উত্তর হিসেবে রাধা হ্যাঁ বুঝিয়ে দিল। আমিও বুঝেছিলাম রাধার কথার মানে। শুধু তাই না, রাধার উত্তর শুনে ভাইয়ের মনের অবস্থা কি সেটাও জানা আমার। ভাই একটাই প্রশ্ন করল, রাধাদি, তুমি সত্যিই নিজের জীবন রক্ষা করতে চাও না? ভাইয়ের এই প্রশ্নে রাধা শুধু একটাই প্রশ্ন করল, সূর্য, ইন্দ্রনাথ চিরকালই লোভী, আর কাদম্বিনী চিরকালই স্বার্থপর। লক্ষ্য রাখিস ওদের জন্য তোর আর সরস্বতীর বিচ্ছেদ না হয়। ভাই আর সরস্বতীর মধ্যে চোখাচোখি হলো বটে, কিন্তু কেউ কোনো কথা বলল না। রাধা ঘুরে দাঁড়িয়ে ইংরেজ পুলিশদের বলল, চলুন, আমি প্রস্তুত। পুলিশ রাধাকে নিয়ে চলে গেল। ইন্দ্রনাথ ঘরে এলো। সরস্বতী একা দাঁড়িয়েছিল। বাইরে রাতের আকাশে অসংখ্য তারা উঠেছে। সেই তারার দিকে তাকিয়েছিল সরস্বতী। মনে অসংখ্য চিন্তা ঘুরছে। হঠাৎ করে ইন্দ্রনাথের আশা ওকে হতচকিত করল। হতচকিত ভাবে সরস্বতী প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি এখানে? শুধু হতবাক না, অবাকও হয়েছে সে। ইন্দ্রনাথ খুব চাপা আর নিষ্ঠুর গলায় বলে উঠল, আসতে যে আমাকে হতোই সরস্বতী। আমার পথের কাঁটা উপড়ে ফেলতে গেলে আসতে আমাকেও হতোই। ইন্দ্রনাথ প্রাণ খোলা হাসি হেসে উঠল। এই হাসি নিষ্ঠুর হাসি বরং। পথের কাঁটা? আমি তোমার পথের কাঁটা? তোমার সূর্য আমার পথের কাঁটা। যদি সূর্যকে সরিয়ে ফেলতে চাই, তবে যে সবার আগে তোমাকে। এগোবে না ইন্দ্রনাথ, একদম এগোবে না। খুব ভুল করবে তুমি তাহলে। ভুল আমি না সরস্বতী, ভুল করেছে সূর্য। ইন্দ্রনাথ বলল, ভুল করেছে আমার বিরোধিতা করে, ভুল করেছে ইংরেজদের গোলামি না করে। তুমি আর কি বুঝবে সরস্বতী? তুমি তো সূর্য ছাড়া কাউকেই বিশ্বাস করো না। সূর্য ধ্যান, সূর্য জ্ঞান, সূর্য চিন্তামণি, সূর্য ছাড়া সরস্বতী মণিহারা ফোনে। ইন্দ্রনাথের এই রূপ আশা করেনি সরস্বতী। ভয়ে ওর হাত পা কাঁপছে। সিদ্ধারা বেয়ে তার ঠান্ডা হিম স্রোত নেমে যাচ্ছে। ইন্দ্রনাথের হাতে মরাচ্ছে। ইংরেজদের গুলি খেয়ে শহীদ হওয়া তো অনেক ভালো। সরস্বতী ভীত কণ্ঠে বলে উঠল, ইন্দ্রনাথ, আমায় কিছুতেই মারতে পারবে না তুমি, কিছুতেই আমায় মারতে পারবে না। শেষ হুমকিতেও টলানো গেল না ইন্দ্রনাথকে। সে এখন মত্ত হয়ে উঠেছে। সরস্বতীকে মরতেই হবে, নিস্তার নেই ইন্দ্রনাথের হাত থেকে। সরস্বতী, যদি সূর্যকে নিজের হাতে আনতে হয় তবে তোমাকে যে মারতেই হবে সরস্বতী। তুমি হচ্ছ সূর্যের প্রেরণা। শত্রুর প্রেরণাকে কি
বাঁচিয়ে রাখা যায় সরস্বতী? বাঁচিয়ে রাখা যায় বলো তো? না, যায় না। যদি সেই ভুল করি তবে মস্ত ভুল হবে, সেটা মস্ত বড় ভুল হবে। ইন্দ্রনাথ সরস্বতীর গলা টিপে ধরল। এ কি সাংঘাতিক যন্ত্রণা! এমন যন্ত্রণা সরস্বতী আগে কখনো পায়নি। আজই ওর শেষ দিন। আর কোনোদিন ও দেখতে পাবে না সূর্যকে। কোনোদিন আর ওরা এক হতে পারবে না। এই শেষ সময় সূর্যের সঙ্গে শেষ সাক্ষাৎটুকু হলো না। সরস্বতীর শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে আধার নেমে আসছে। শেষ রক্ষা হলো না। সরস্বতী মারা যাবার আগে শেষ উচ্চারণ করলো, সূর্য। মারা গেল সরস্বতী। ওর নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল। সরস্বতীর মৃত দেহের পাশে হাঁটু ঘেরে বসল ইন্দ্রনাথ। তারপর শান্ত অথচ নিষ্ঠুর গলায় বলল, বেচারা সরস্বতী, যদি আমার কথা শুনতে এভাবে তোমাকে মরতে হতো না। ইন্দ্রনাথের গলায় নিষ্ঠুরতা প্রখর হলো। সেইভাবে বলল, এবার সূর্য মরবে। ইন্দ্রনাথ সূর্যকে শেষ করবে। নিজের মৃত্যুর জন্য তৈরি হও। আমি আসছি, আমি আসছি তোমাকে শেষ করতে। তৈরি হও সূর্য, তৈরি হও। ইন্দ্রনাথ বেরিয়ে গেল, আর সরস্বতীর লাশ পড়ে রইল মাটিতে। ভাই খবরটা শুনে ভেঙে পড়েছে। কঙ্কাবতী আর বলরাম এসেছে খবরটা নিয়ে। আমিও ছিলাম ভাইয়ের কাছে। আমি উপায় খুঁজছিলাম কিভাবে ভাইকে হতাশা থেকে মুক্তি দেওয়া যায়। প্রথম কথা বলরামই বলল, আমি জানি তোমার মনের অবস্থা কি, কিন্তু তাও বলছি সূর্য, কিছু একটা ব্যবস্থা করো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কে বা কারা এই কাজ করছে। ভাই কোনো উত্তর দিল না, চুপ করে থাকলো। ভাই কথা বলছে না কেন? ভাই ভেঙে পড়েছে অনেকবার, কিন্তু নীরব হয়ে যেতে দেখিনি কোনোদিন। কঙ্কাবতী বলল, সূর্যদা, আমার মনে হয় আজকেই যা করার তোমাকে করতে হবে। আজ যদি না করো কোনো দিন করার সুযোগ পাবে না। ভাই তখনও কোনো উত্তর দিল না, চুপ করে থাকলো। বলরাম আর কঙ্কাবতী যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, আমি বললাম, ভাই কিছু তো বল, এরম করে চুপ করে আছিস কেন? চুপ করে থাকলে আমরা বুঝবো কিভাবে কি ভাবছিস? এই কথাটা শোনার পর ভাইয়ের মুখে কথা ফুটল, কিন্তু যে কথাটা ও বলল, এখন মুখে বলে কাজ করার সময় নেই দিদি। কাজের মধ্যেই উত্তর দিতে হবে। সেই কাজ আমাকেই করতে হবে, তোমাদের দিয়ে হবে না। কাজেই কথা শেষ হবার আগেই প্রশ্ন করলো কঙ্কাবতী, কি করবে ভাবছো? আই কিছু বলার আগে বলরাম বলে উঠল, কাজ তো অনেকই আছে কঙ্কাবতী। ইন্দ্রনাথ আর কাদম্বিনীকে শেষ করতে হবে, তারপর দেশকে ইংরেজ মুক্ত করতে হবে। ভাই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে, উত্তর নেই ওর মুখে। এই ভাবনা কি নিয়ে তা বোঝা গেল না, কিন্তু এত কিছুর মধ্যে আমার মনে কুটা ক্রমেই বেড়ে চলেছে। এর কারণ আমি জানি না। ভাই ঘুরে দাঁড়িয়ে বলল, আমি এই লড়াই একা লড়ব, কারণ এই লড়াই আমার একার। কথাটা বলেই বেরিয়ে গেল ভাই।
আমি আটকাতে যাচ্ছিলাম, কিন্তু বলরাম বলল, যেতে দাও দিদি, যেতে দাও ওকে। এই লড়াই ও একা না লড়লে ওর মনের আগুন নিভবে না। সূর্যর আগমনটা সত্যিই আকস্মিক কাদম্বিনীর কাছে, কিন্তু সেটা প্রকাশ করল না সে, বরং প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? সূর্য কঠিন গলায় উত্তর দিল, আশাটা কি খুব অস্বাভাবিক? সরস্বতীকে নিয়ে যে খেলাটা তুমি খেললে সেটা উচিত বলে মনে হয় তোমার? এই প্রশ্ন, এই কঠিন দৃঢ়তা কাঁপিয়ে দিল কাদম্বিনীকে। সে উত্তর দিল, সূর্য, দিদিকে আমি মারিনি, ইন্দ্রনাথ মেরেছে ওকে। চুপ করো তুমি। ইন্দ্রনাথের শত্রুতা আমার সঙ্গে থাকলেও সরস্বতীকে মারার পরিকল্পনা সে কোনোভাবেই নেবে না। এটা তোমার বুদ্ধি ছিল, তাই না কাদম্বিনী? এই উত্তর কাদম্বিনীর কাছে নেই, কিন্তু সূর্য আজ উত্তর চায়। উত্তর না নিয়ে যাবে না ও। সূর্য কঠিন গলায় বলল, তোমায় আমি ছাড়ব না কাদম্বিনী, শোধ আমি তুলবই। কাদম্বিনী বেশি কিছু বলতে পারল না, কেবলমাত্র বলল, আমি তোমাকে ভালোবাসি সূর্য, সেটা কি তুমি বুঝতে পারো না? ভালোবাসা? যদি সত্যি ভালোবাসতে আমাকে, তবে সরস্বতীকে এভাবে কেড়ে নিতে না। তুমি আমাকে না কাদম্বিনী, বরং আমার বাম ক্ষমতা আর আমার পরিচয়কে ভালোবেসেছ। তুমি তো লোভী, ওভার স্বার্থ ছাড়া তুমি এক বিন্দু চলো না। তুমি তো স্বার্থপর, মস্ত বড় একজন স্বার্থপর। সূর্যের এই ব্যবহার নিতে পারছিল না কাদম্বিনী। সে দু কান হাত দিয়ে চেপে মাটিতে বসে পড়ল। না সূর্য, না, এইভাবে আমার মন ভেঙে দিও না তুমি। তোমায় আমি হারাতে চাই না, সেই জন্যই তো সরস্বতীকে সরিয়ে দিয়েছি আমি। যাক, তবে স্বীকার করলে যে সরস্বতীর মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। আমি যা করেছি তোমার জন্য করেছি সূর্য। এবার আমার জীবন থেকে তুমি সরে যাও তো দেখি। আমি চাই না তোমার জন্য আমার জীবন আর নষ্ট হোক। কাদম্বিনী আরো ধাক্কা খেল। সূর্য এইভাবে ভালোবাসার প্রতিদান দিল, এটা আশা করেনি কাদম্বিনী। ও বলল, কি বলছো তুমি সূর্য? আমি তোমার জীবন নষ্ট করেছি? সূর্য কোনো জবাব দিল না। এই নীরবতাই উত্তর দিল কাদম্বিনীর প্রশ্নের। নিজেকে সামলে নেওয়ার জন্য কিছুক্ষণ নীরব থাকলো কাদম্বিনী, তারপর বলল, আমাকে ফিরিয়ে দিয়ে ঠিক কাজ করছো তো? এতে তোমার ভালো হবে তো? তুমি ভুল করছো না, এটা তুমি নিশ্চিত? ভুল আমি না কাদম্বিনী, ভুল তুমি করছো। আমার পেছনে পড়ে থাকলেও অপমান ছাড়া আর কিছুই পাবে না। কাজেই আমার আশা ছেড়েই দাও। সূর্য বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কাদম্বিনীর ডাকে ফিরে তাকালো আবার। কোথায় যাচ্ছ তুমি? কাদম্বিনীর প্রশ্নের জবাবে সূর্য কঠিন গলায় বলল, কৈফিয়ত? তুমি কৈফিয়ত চাইছো? হিসেব মতন কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, কিন্তু তাও বলছি আমি ইন্দ্রনাথের কাছে যাচ্ছি সরস্বতীর খুনের প্রতিশোধ নিতে। আমার পেছনে এসো না, সেটা আমার পছন্দ না। সূর্য বেরিয়ে যেতে কাদম্বিনী ভেঙে পড়ল কান্নায়, কারণ সূর্যকে ও পেল না। কাদম্বিনীর শেষ কথা ছিল, আমাকে ফিরিয়ে দিয়ে খুব ভুল কাজ করলে সূর্য, এর প্রতিশোধ আমি প্রাণ দিয়ে নেব। দেখি কিভাবে বাঁচাও নিজেকে। কাদম্বিনী ঘরের দরজা বন্ধ করে দিল খুব জোরে। এটাই কাদম্বিনীর শেষ কাজ জীবিত অবস্থায়। অন্যদিকে ইন্দ্রনাথ উত্তেজিত হয়ে উঠল। কি বলতেটা কি চাইছো? আমি সরস্বতীকে মেরেছি? সূর্যর চরিত্রের কাঠিন্য আর দৃঢ়তা ইন্দ্রনাথকে কাবু করার জন্য যথেষ্ট। প্রশ্নের জবাবে সূর্য বলল, তুমি সরস্বতীকে মেরেছ, মিথ্যে বলার চেষ্টা করো না, কারণ কাদম্বিনী সব স্বীকার করে নিয়েছে। ইন্দ্রনাথ ঠান্ডা মাথার ছেলে, তবু ওর মনে ভয় এলো।
যদি কাদম্বিনী ওর নাম বলে দেয়? অবশ্য সূর্য যখন ছুটে এসেছে, এটা ধরে নেওয়াই যায় যে কাদম্বিনী সব কথা বলে দিয়েছে। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো সূর্য? ইন্দ্রনাথ দৃঢ় কণ্ঠে প্রশ্ন করল। কে কাকে মারবে, কে কাকে ধরবে, সেটা কি তোমায় জিজ্ঞেস করতে হবে নাকি? অবশ্যই। সূর্য প্রতিবাদ করে উঠল। তুমি যাকে মারছো সে যদি আমার বাগদত্তা হয় তবে কৈফিয়ত দিতে তো হবে বই কি। ইন্দ্রনাথ হেসে উঠল। শান্ত হাসি না এটা। সে বলল, বাগদত্তা? তোমাদের বাগদান হয়েছিল নাকি সূর্য? সূর্য হাত তুলে থামিয়ে দিল ইন্দ্রনাথকে। সূর্য বেশ গম্ভীর। সেটা জেনে তোমার কাজ নেই। তুমি যদি ভেবে থাকো তোমার কথায় আমি কান্নায় ভেঙে পড়ে আমি আর প্রতিশোধ নেব না, তাহলে ভুল ভাবছো তুমি। আমি প্রতিশোধ নেবই। কেউ আটকাতে পারবে না আমায়। সূর্যের সঙ্গে ইন্দ্রনাথের সমান লড়াই লাগলো, কিন্তু ফল কিছুই হলো না। দুজনেই তো সমান বীর, দুজনেই সমান শক্তিশালী। কিন্তু কপাল যখন মন্দ হয়, দুর্বা বনেও বাগে খায়। ভাগ্য সায় দিল ইন্দ্রনাথকেই। তুমুল লড়াইয়ের মধ্যে গ্রেগরি ঘরে এলো আর সূর্যের পিঠে গুলি করে দিল এক টিপে। সূর্য স্থিরভাবে দাঁড়িয়ে থেকে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রেগরি আর ইন্দ্রনাথের মুখে উল্লাসের হাসি ফুটে উঠল। সেই হাসির থামবার নয়। তোমার টিম মেম্বার্সরা এত বোকা কেন ইন্দ্রনাথ? সূর্য, কাদম্বিনী, এরা কি বোকা? যাকে কাদম্বিনী ভালোবাসে তাকে এইভাবে চলে দিতে হয় শত্রুদের কাছে, আর সূর্য একটা মেয়ের জন্য? ব্লাডি ফুল। ইন্দ্রনাথও হাসল গ্রেগরির কথা শুনে। কথার উত্তরে ইন্দ্রনাথ বলল, ভুলে যেও না সাহেব, বুদ্ধিটা আমারই ছিল। গ্রেগরির মুখে হাসি উল্লাসিত থেকে নিষ্ঠুরতা আর ক্রূরতায় পরিণত হলো। এই হাসি ইন্দ্রনাথকে অবাক করলো না। গ্রেগরি বলল, তুমি আগে খাম বোকা নাকি ইন্দ্রনাথ? আমার জালে জড়িয়ে কিভাবে দেশের লোকেদের সাথে শত্রুতা করলে? নিজের দেশের সাথে শত্রুতা করে ট্রেডারের তকমা পেলে আর কি হইবে বলো তো? তোমার বাকি টিম মেম্বার্সরা কি ছাড়িয়ে দেবে তোমাকে? So it's better to die in my hand, Indranath. I will shoot you right now and you will sleep in peace. ইন্দ্রনাথ এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝলো। সাহেব কাঁটা দিয়ে কাঁটা তুলেছে। কাদম্বিনীকে তাকে সাহেব শুধুমাত্র হাতের পুতুল হিসেবে ব্যবহার করেছে। হে ঈশ্বর, কি ভুল করেছে সে এতদিন! সাহেবকে সে চিনতেই পারেনি। গ্রেগরি নিজের রিভলভার ইন্দ্রনাথের দিকে তাক করে ট্রিগারে হাত দিল। গ্রেগরির মুখের হাসি সহ্য হচ্ছে না ইন্দ্রনাথের। গ্রেগরি বলল, You have played a role of a puppet, just a puppet. Our target was Surya. You killed him for us. And now, it's your turn, my friend. সাহেব, সাহেব, আমি তোমাদের সাহায্য করেছি, তোমাদের হয়ে কাজ করেছি সাহেব। সেই জন্যই তো তোমাকে মরিতে হবে ইন্দ্রনাথ। যে নিজের দেশের সাথে বিট্রাই করিতে পারে সে ব্রিটিশ এম্পায়ারের সাথে বিট্রাই করবে না, এমন কি প্রুফ আছে? ইন্দ্রনাথ অস্থির হয়ে উঠলেও গ্রেগরির মধ্যে কোনো অস্থিরতা দেখা গেল না। সে কিছুক্ষণ রিভলভার ধরে দাঁড়িয়ে থাকলো, তারপর ইন্দ্রনাথকে তিনটে বুলেট দিয়ে শেষ করে দিল। তারপর হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। যা ভয় পেয়েছিলাম সেটাই ঘটল। আমার মনের কুডাক ফলে গেল।
ভাই আর সরস্বতীকে মরতে হলো, কিন্তু সেটা শত্রুর হাতে। এর চেয়ে বড় দুঃখ আর কিছু আছে? তবে শত্রুরাও কেউ বেঁচে নেই, এটাই যা শান্তি। ইন্দ্রনাথকে গ্রেগরি মেরেছে, আর কাদম্বিনী আত্মহত্যা করেছে। দেশ শান্ত হয়েছে। সিপাহী বিদ্রোহ দমন করেছে ইংরেজ সরকার, কিন্তু আমাদের বিদ্রোহ থামেনি। সিপাহী বিদ্রোহ থামল বটে, কিন্তু কিছু মানুষের পরাণের বিনিময়ে। আমার স্বামী বললেন, প্রাণের বদলা প্রাণ হয় কৃষ্ণা, কোনোদিন স্বাধীনতা হয় না। আমার স্বামী ঠিক বলেছেন। বিদ্রোহ করে হাজার হাজার প্রাণ গেল, শুধু আমরা তো স্বাধীন হলাম না। রণমল্ল আর রায়কিশোরী লক্ষ্মীকে নিয়ে এসেছিল। সান্ত্বনার সুরে রায়কিশোরী জিজ্ঞেস করেছিল, সূর্যদা আর সরস্বতীর ব্যবস্থা কি হবে দিদি? আমি বুঝেছিলাম ও শ্রাদ্ধ শান্তির কথা বলছে। শান্তভাবে উত্তর দিয়েছিলাম, হবে, সব হবে। নিজেকে বহু কষ্টে ধরে রেখেছিলাম, কিন্তু ভাইয়ের কাজে সামলাতে পারলাম না নিজেকে। রণমল্ল বলেছিল, সামলাও নিজেকে কৃষ্ণা, নিজেকে সামলাও। কষ্ট হলেও কঠিন বাস্তবটা মেনে নিতে হবে আমাদের। সত্যি তাই। ভাই কি আর ফিরে আসবে? না, আসবে না। আমি কাল বারান্দায় দাঁড়িয়েছিলাম। রায়কিশোরী নিজের মেয়েকে এখানে রেখে গেছে কয়েকদিনের জন্য। আমার মেয়ের সঙ্গে লক্ষ্মী খেলছিল। হঠাৎ আমার পাশে তারা দুজন দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার লক্ষ্মী, কি হয়েছে? লক্ষ্মী আমায় অবাক করে জিজ্ঞেস করল, আচ্ছা, সূর্য মামার মতো আমিও কি দেশের কাজ করতে পারবো? লক্ষ্মীর প্রশ্নের জবাব দিতে পারলাম না। ভাই বলেছিল, ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার লড়াইয়ে সামিল হতে হবে। রাধারও শেষ ইচ্ছে তাই ছিল। রায়কিশোরীর মেয়ে লক্ষ্মী বা আমার সন্তানেরা লড়াইতে আসবে। তা না হলে ভাই আর রাধার ইচ্ছে পূরণ হবে না। গল্প এখানেই শেষ। জানি না এটা সত্যি কিনা, জানি না সূর্য, রাধা, কৃষ্ণা, সরস্বতী এরা বাস্তবের মাটিতে ছিল কিনা। আমি এটাও জানি না গল্পের নায়ক সূর্য আর রাধারানী লক্ষ্মীবাইকে দেখেছিল কিনা। তবে এই গল্প পড়ে সবাই যে মজা পাবে, স্বাধীনতা সংগ্রামের কিছুটা আভাস পাবে, তা বলতে পারি। 1857 সালে ভারত কীরকম ছিল সেটাও জানা যাবে। আমি অভিদাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা অভিদা, এটা কি সত্যি? অভিদা বলেছিল, সত্যি কিনা জানি না, তবে যদি কাজ করতে চাস করতে পারিস। আমার মনে অনেক প্রশ্ন ছিল, হয়তো আপনাদের মনেও থাকবে, কিন্তু সব প্রশ্নের উত্তর জানা কি খুব দরকার? বোধহয় না। হ্যাঁ, কাজ আমি করব গল্পটা নিয়ে। আমি কাজ করছি। কাজ শুরু করার আগে আমি আমার এক বোনকে ফোন করেছিলাম। হ্যাঁ বল রে, কেমন আছিস? হাসি মুখে বোন প্রশ্ন করেছিল আমাকে। উত্তরে বলেছিলাম, হ্যাঁ রে শ্রেয়া, ভালো আছি। শোন না, একটা দাবি আছে তোর কাছে। বলে ফেল, কি দাবি? বোনের প্রশ্ন, আমি একটা হিস্টোরিক্যাল নিয়ে কাজ করব ভাবছি, 1857-এর ব্যাকড্রপে। সেখানে রানী লক্ষ্মীবাই খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা নেবে। তুই কি কাজ করবি লক্ষ্মীবাইয়ের চরিত্রে? আমার পুরো বক্তব্য শুনে আমার বোন শ্রেয়া হাসি মুখে বলেছিল, হ্যাঁ রে, স্বাচ্ছন্দ্যে করব। শেষ হলো আজকের নিবেদন। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে পরাধীন ভারতের কাহিনী, স্বাধীনতার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো গল্প আনতে পারি। সূর্যের ভূমিকায় আয়ুষ্মান নাগ,
সরস্বতীর ভূমিকায় ঋত্বিকা মিত্র, জমিদারের চরিত্রে অরিন্দম ভৌমিক, কাদম্বিনীর চরিত্রে মোনালি কর্মকার, শঙ্কর চৌধুরীর চরিত্রে শুভ্র পাল, কৃষ্ণার চরিত্রে সায়ন্তী দে, অভিদার ভূমিকায় রাজদীপ পাল, রাধার ভূমিকায় স্মরণিকা মণ্ডল, ইন্দ্রনাথ পাঠক ও রণমল্লর চরিত্রে অনুভব মুখার্জি, কঙ্কাপতি ও লক্ষ্মীর ভূমিকায় তৃষা বারিক, ইন্সপেক্টর গ্রেগরি পট্টনাভ রাও এবং বলরামের চরিত্রে শুভায়ন মুখার্জি, রায়কিশোরীর ভূমিকায় শ্রেয়া নাগ, আংশিক গল্পপাঠ সুদীপ ব্যানার্জি এবং রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রে শ্রেয়া ঘোষ। পর্ব পরিচালনা অনুভব মুখার্জি। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়। সহকারী ঐশী ভট্টাচার্য। সহযোগিতায় সংঘমিত্র তালুকদার। বিশেষ কৃতজ্ঞতা শ্রীপর্ণা রায়। কাহিনী সূত্র আমি অনুভব। আমি মোনালি। আজকের মতো সাহিত্যের সেরা সময় নিচ্ছে বিদায়। আগামী সোমবার আরও একটা গল্প নিয়ে ফিরে আসছি আমরা। সঙ্গে থাকুন। নমস্কার।